ধোঁয়াশার শেষে আলিশা আঞ্জুম। পর্ব ৩। আপনি এখানে? জারার কম্পমান কণ্ঠ। এলোমেলো ভঙ্গিতে যারা গায়ে জড়িয়ে নেয় ওড়না। ইউভান বিছানার কিনারা থেকে উঠে দাঁড়ায়। বসে জারার পাশে। তার শক্ত হাতের নরম ছোঁয়া পায় জারার বা কাঁধ থেকে পড়ে যাওয়া ওড়নার আঁচল। তুলে দেয় সযত্নে। জারার মুখে হুটোপুটি খাওয়া ছোট ছোট এক গুচ্ছ চুল গুজে দেয় কানের পিঠে। যারা ইউভানের শীতল স্পর্শে কেঁপে ওঠে। একটা বলের মতোই সে কুঁকড়ে যায় স্বস্তির অভাবে। ইউভান তার কাজ শেষে জারার চোখের দিকে দৃষ্টি রাখে। তার কালো শান্ত চোখের মণিতে মিশে যায় জারার দুচোখের মণি। ভয় পাচ্ছ? ইউভান ঠোঁটে হাসি রেখে ঝুঁকে যায় জারার দিকে। জারার বুকে ততক্ষণে সাইক্লোন এসে হাজির। জারা সরে যায় এক হাত। ইউভান এই দূরত্ব আবারও ঘুচিয়ে দিয়ে পা উঠিয়ে বসে বিছানায়। আপনি এখানে কিভাবে আসলেন? আম্মু আব্বু তো নিচেই আছে। বারান্দা দিয়ে। জারার মুখ হা হয়ে গেল। সে ফিরে চাইল থাই গ্লাসের দিকে। এজন্যই এটা খোলা ছিল? যারা আরও একটু দূরে সরে একেবারে বিছানার কিনারায় পৌঁছে যায় সে। ইউভান তার কাছে আসে আবারও। এক হাতে পেঁচিয়ে ধরে জারার কোমর। যারা গা শিউরে ওঠে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে গেলে ইউভান এক ঝটকায় তাকে বুকের মধ্যে রেখে দেয়। যারা নড়েচড়ে ওঠে। সর্বশক্তি প্রয়োগ করে ইউভানের থেকে ছাড়া পাওয়ার আশায়। কিন্তু হায় এমন বলিষ্ঠ দেহ থেকে তার রেহাই পাওয়া বড্ড কঠিন। ইউভান হালকা হেসে বলে, চুপচাপ থাকো আমার বিড়ালটি। ভালো তো বসোই না, আবার ভালোবাসতেও দাও না। কি নিষ্ঠুর তুমি। জারার ধৈর্যের বাঁধ ভেঙে আসে। তার বড্ড রাগ হয়। আকস্মাৎ সে কামড়ে দেয় ইউভানের হাতে। ইউভান যেন এমনটা কল্পনাও করেনি। সে সামান্য চিৎকার দিয়ে হাত সরিয়ে নেয়। এই সুযোগে যারা লাফিয়ে বিছানা থেকে নেমে যায়। ইউভান ভ্রু কুটি করে চায়। কিন্তু রাগ করতে পারে না সে। যারা বাজখাই গলায় বলে, আমি সবাইকে ডাকার আগেই বেরিয়ে যান বলছি। লিভ নাও। ইউভানের হেলদোল হয় না। সে একবার হাতটা ভালো করে পর্যবেক্ষণ করে বিছানায় আরো ভালোভাবে বসে। একটা বালিশ কোলের ওপর নিয়ে বলে, তাহলে তো বেশ ভালো। আমার আর ইমপ্রেস করতে হবে না তোমার মা বাবাকে। তারা এমনিই জেনে যাবে সব, ইভেন বিয়ের ডেটও আজই ফাইনাল করবে হয়তো। জারার রক্ত মুহূর্তে মাথা থেকে নেমে আবার হৃৎপিণ্ডে জড়ো হয়। কথাটা কিন্তু সত্যি। জারার রাগ হয়। সে কোমরে এক হাত রেখে অসহায় চোখে তাকিয়ে থাকে ইউভানের দিকে। আর কিভাবে বোঝাবে সে? আর কিভাবে, কোন পদ্ধতিতে বললে ইউভান বিশ্বাস করবে যারা তাকে ভালোবাসবে না কখনো? জারার এই ভঙ্গি ইউভানের মন কাড়ে। সে তো বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে অপলক দেখে জারাকে। জারার ইচ্ছে হয় তার সামনে বসে থাকা এই যন্ত্রণার গলা চেপে ধরতে। সে রাগে চোখ বন্ধ করে নেয়। তখনই বাহির থেকে উপমার কণ্ঠ ভেসে আসে। এই আপু, ভাত খাবি না? আয় জলদি, মা ডাকছে। উপমার কণ্ঠে যারা চোখ খোলে। প্রথমেই সে দেখে নেয় দরজার ছিটকিনি দেওয়া কিনা। বেশ শক্ত করে আটকানো বলে যারা হাফ ছাড়ে। ইউভানের উদ্দেশ্যে বলে, আপনি কি যাবেন? ইউভান উঠে দাঁড়ায়। হাতে তার কামড়ের দাগ বেশ গভীর হয়ে আছে। হালকা রক্তও দেখা যাচ্ছে। সে জারার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, শুধু নিয়ে যাব? দিয়ে যাব না? আমি তো ভেবেছিলাম তোমাকে একটু দেখেই চলে যাব। কিন্তু তুমি যদি কাজ বাড়িয়ে দাও তাহলে হোয়াট ক্যান আই ডু মাই কুইন? যারা ঘাবড়ে যায়। একটু আধটু বিশ্বাস ছিল তার ইউভানের ওপর। এখন যেন একথা শুনে বিশ্বাসের পাল্লা রিক্ত হয়ে শূন্যে ঝুলে গেল। যারা পিছিয়ে গেল তৎক্ষণাৎ দুপা। ইউভান এগিয়ে গেল। যারা আরও একবার পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে ইউভান তার শক্ত হাতে জারার কবজি ধরে ফেলল। তৎপর জারার দিকে মুখ এগিয়ে দিতেই যারা আগ পিছ না ভেবে দিল একটা চিৎকার। কিন্তু তখনই তার ঠোঁট পেল ইউভানের শার্টের কলারের স্পর্শ, আর তার মাথায় টুপ করে পড়ল একটা চুমু। উপমা দৌড়ে আসে দরজার নিকট। ধাক্কা দিতে দিতে আওড়ায়, কি হয়েছে আপু? ইঁদুর দেখেছিস নাকি টিকটিকি? আপু, আমি লাঠি আনবো। দাঁড়া, আমি আসছি। তুই দরজা খোল। ইউভান ততক্ষণে জারার কানে কানে বলে, আজ দিলাম না, কিন্তু নোট করে রাখলাম। ফিরিয়ে দেব। এখন বিদায় মাই এভরিথিং। কথা বলেই সে ছাদ বারান্দা দিয়ে চলে গেল মই বেয়ে। যাওয়া আগে আর একটাবার উকি দিল। রুমের হালকা আলোয় তার ঠোঁটের উড়ন্ত চুমু হাওয়ায় মিলিয়ে দিল সে। যারা চটজলদি গ্লাস বন্ধ করে। যেন সে চাইল না ইউভানের ওই অদৃশ্য বস্তু ঘরে প্রবেশ করুক। উপমা ওপাশে দরজা থাপ্পড় দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠেছে। যারা থম মেরে দাঁড়িয়ে আছে গ্লাসের পাশে। কি হচ্ছে এসব? মাথায় হাত রাখল যারা। যেখানটিতে ইউভানের ঠোঁটের স্পর্শ পড়েছে। জারার হাত কাঁপছে। সে এই কম্পমান হাত দিয়ে ইউভানের ঠোঁটের স্পর্শ যেন ঘষে ঘষে মাথা থেকে তুলে নিয়ে এক দৌড় দিল ওয়াশরুমের দিকে। হাতটা ধুতে হবে ভালোভাবে। লাইফয় সাবানের অ্যাডের মতো করে তার মন ক্রমাগত বলছে, ধুতে হবে ধুতে হবে ধুতে হবে। খাবার টেবিলে বসে যারা উসখুস করে গেল। খাওয়া হলো না পেট পুরে। বাবা এই বাসায় আসার ইতিহাস শোনাচ্ছেন। আমার ছেলেটা অনেক ভালো, বুঝলে জাহানারা? বাসাই খুঁজে পাচ্ছিলাম না।
মন মতো হচ্ছিল না। তারপর সামনের রোডের কাছে দাঁড়িয়েছিলাম, তখন দেখি একটা ছেলে এলো। সালাম দিয়ে বলল আমি বাসা খুঁজছি কিনা। ওই খোঁজ দিল এই বাসার। বাসাটা ভালো তাই না? অনেক নির্জন শান্ত। যারার টনক নড়ে। বিষয়টা একটু গভীরভাবে ভাবতে গিয়েই সে সম্মুখীন হয় গুপ্ত খবরের বাক্সের সামনে। উপমার দিকে ফিরে চায় সে। উপমার দৃষ্টিতেও বিস্ময়। দুজনেই অতঃপর বুঝতে পারে বদলি বাসা আর ইউভান। তিনটি শব্দ একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কে লিপ্ত। সকালের নরম আলো বিস্তার লাভ করে ছুঁয়ে গেছে পুরো শহরকে। ইউভান রেসিডেন্সের আশপাশ রাতের নির্জনতা কাটিয়ে নতুন রূপে চুপ কথার গল্প বলতে তৈরি। দিবসেও এই এরিয়া যেন নির্জনতায় ঢাকা। ঠিক তার মালিকের মতোই। আমার দরজা খুলে বাইরে পা রাখল। হাত ঘড়িতে নজর দিতেই ভ্রু কুঁচকে গেল। 9টা বাজতে 20 মিনিট বাকি। আর একটু ভোরে বেরোলে যেন ভালো হতো। আমার তার চশমাটা ঠেলে চোখে নিখুঁতভাবে বসিয়ে সামনে দৃষ্টি মেলে দিল। হাতের ফোনটা পকেটে রেখে রওনা হলো পার্কিং এরিয়ার দিকে। পকেট থেকে গাড়ির চাবি বের করে লাল নীল আর সাদা গাড়িটি পেরিয়ে অতঃপর 3 নম্বরের কালো গাড়ির নিকট গেল। গাড়ির দরজা খুলে ভেতরে এক পা দিতে না দিতেই হঠাৎ বাধা এলো পেছনে থেকে। আমাদ ভাই। জারার কণ্ঠ। আমাদ ফিরে চায়। শক্ত চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা জারার পাশে দেখা যায় উপমাকেও। সে ভাবলেশহীন। হাতে একটা ব্যাগ। ব্যাগের কোনায় ঝুলছে ভার্সিটির কার্ড। মনে হচ্ছে যারা তাকে ধরে বেঁধে আটকে রেখেছে। আপনি এসব বুদ্ধি দিয়েছেন ব্যারিস্টারকে তাই না? আমাদ থতমত খেয়ে যায়। আমি? কি বুদ্ধি? যারা হালকা চিৎকার করে ওঠে। বলে। কথা বাড়াবেন না আমাদ ভাই। আপনি আমার মায়ের বদলির পেছনের বড় কারণ। আপনি বাবাকে এই বাসায় এনেছেন। আমি কেবল স্যারের অর্ডার পালন করেছি, জাস্ট এটুকুই। আমাদ ভাই নির্দোষ আপু। ছাড় বেচারাকে। ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করি। আপনি কষ্ট পাবেন না। যারা কটমট করে চায় উপমার দিকে। আমাদের হৃদয়ে ফাটল ধরেছে। ইস উপমা মেয়েটাও না। শুধু শুধু ক্যালোরি খরচ করে। আমাদ পর্যন্তই ঠিক ছিল, কষ্ট করে আবার ভাই ভাইয়া ডাকার কি দরকার ছিল? যারা আরো কিছু বলতে চাইছিল আমাদকে। কিন্তু তার নজরে আসে তখনই ইউভান। সে তার অ্যাপার্টমেন্ট থেকে সিঁড়ি বেয়ে নামছে। কালো শার্টের হাতা গুটাতে গুটাতে। তার শুভ্র বরণ হাতের রিস্টওয়াচটা চকচক করছে সূর্যের আলোয়। ইউভানের চোখ অর্ধেকটা কুঁচকে আছে, যেন সকালটা তার জন্য খুব একটা সুখকর নয়। সিঁড়ি বেয়ে নামতেই দুজন দেহরক্ষী কিছু একটা বলল। ইউভান চলন্ত দশায় তার জবাব দিয়ে এগিয়ে আসছে যারা, উপমা আর আমাদের দিকেই। আজ চোখে কালো সানগ্লাস। চুলগুলো কপালে লেপ্টে আছে অপরিপাটি হয়ে। যারার দিকে দৃষ্টি পড়তেই ইউভান আঙ্গুলের ফাঁকে চুল পরিপাটি করার বৃথা চেষ্টা করল। ঠোঁটে ফুটিয়ে তুলল মোহময় হাসি। যখনই সে হাত রাখল চুলে তখনই দৃশ্যমান হলো তার হাতের ক্ষত। 20 হাত দূর থেকেও তা নজরে এসে এঁটে বসছে যেন। যারার গত রাতের কথা মনে পড়ে গেল। অতঃপর সে দ্রুত গতিতে চলতে লাগলো নিজ ঘরের দিকে। নজর কাড়া রূপের হেঁটে আসা এই বিপদ পৌঁছানোর আগেই তার পালানো ভালো। 2 দিন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকার পর আজ ইউভানের অফিসে এলেন আরমান শাহ। হঠাৎ বাবাকে অফিসে দেখে ইউভান কিছুটা অবাক হলো। সাধারণত তিনি অপ্রয়োজনে এখানে আসেন না। ইউভান তখন ডেস্কে বসে একটা জরুরি ডকুমেন্ট দেখছিল। তার চোখ সামান্য কুঁচকে গেল। বাবা এখানে? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আরমান শাহ সামনে রাখা চেয়ার টেনে নিয়ে গম্ভীর ভঙ্গিতে বসে পড়লেন। তারপর সোজা তাকালেন ইউভানের দিকে। মেয়ে দেখে এলাম। ইউভানের চোখের পাতা একবার কাঁপল। মেয়ে? মিনিস্টারের মেয়ে? ঠান্ডা কণ্ঠে জানিয়ে দিলেন তিনি। ইউভান এবার পেছনে হেলান দিয়ে বসল। ভ্রু সামান্য উঁচু করল। তারপর? বিয়ের ডেট ফাইনাল করার আগে তোমাকে একবার দেখা করতে হবে মেয়ের সঙ্গে। আরমান শাহ কণ্ঠে কোনো আবেগ নেই। যেন সবকিছু আগেই ঠিক হয়ে গেছে। ইউভান এবার ধীরগতিতে টেবিলের ওপর রাখা কলমটা হাতে নিল। কিছুক্ষণ সেটা আঙুলে ঘুরিয়ে তারপর থমথমে কণ্ঠে বলল, আমি কি বলেছিলাম তোমাকে বাবা? আরমান শাহ চোখ সরু করলেন। তুমি বলেছিলে এসব নিয়ে কথা বলতে না। কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না ইউভান, তোমাকে একটা স্ট্রং পরিবার থেকে বিয়ে করতে হবে। এটা শুধু তোমার জন্য নয়, আমাদের পরিবারের জন্যও দরকার। তুমি যখন দেশ বিদেশে কেস লড়ার জন্য যাবে তখন তোমার দরকার হবে। এটা তোমার নিরাপত্তার জন্যও দরকার। ইউভান এবার আস্তে হেসে ফেলল। কিন্তু সেই হাসিতে বিদ্রূপ ছিল। আমাদের পরিবারের জন্য দরকার? আমার জন্য দরকার? অবশ্যই তুমি বুঝতে পারছো না ইউভান, মিনিস্টারের মেয়েকে বিয়ে করলে তোমার জন্য কত দরজা খুলে যাবে। এবার ইউভান কলমটা টেবিলে ছুঁড়ে দিল। আমার জন্য কোন দরজা খোলার দরকার নেই। আরমান শাহ এবার বিরক্ত হয়ে উঠলেন। তুমি এত জেদি কেন? আমি তোমার বাবা, আমি তোমার ভালো চাই। তুমি আমার ভালো চাও? ইউভানের চোখ এবার ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল। তাহলে কেন আমি যা চাই সেটা কখনো বোঝার চেষ্টা করো না? আরমান শাহ রাগ চেপে বললেন।
একটা ডিভোর্সি মেয়ে তোমার জন্য সঠিক নয় ইউভান, তুমি এটা বোঝো না? এইবার ইউভান উঠে দাঁড়ালো, হাত দিয়ে টেবিলের ওপর ভর দিল। তার চোখে ভয়ানক কিছু জ্বলজ্বল করছে। ডিভোর্সি? সেই মেয়েটার কথা বলছো যাকে আমি ভালোবাসি, যার জন্য আমি সব করতে পারি? আরমান শাহ উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু ইউভানের কণ্ঠ তাকে চেয়ারে বসিয়ে দিল। শুনে রাখো বাবা, যারা শুধু একটা মেয়ে নয়, সে আমার জীবন। তার কণ্ঠ এবার আরো দৃঢ় হল। শি ইজ মাই কুইন, মাই এভরিথিং। আরমান শাহ এবার সত্যি স্তব্ধ হয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এখন আর কেবল তার উত্তরসূরি নয়, সে নিজেই নিজের ভাগ্য গড়ার জন্য তৈরি হয়ে গেছে। অফিসের শীতল বাতাসেও যেন উত্তপ্ত কিছু ছড়িয়ে পড়ছিল। আরমান শাহ একবার ইউভানের চোখের দিকে তাকালেন। সেখানে শুধু একরোখা ভালোবাসা ছিল। আরমান শাহ শক্ত চোয়ালে বেরিয়ে গেলেন ঘর থেকে। দরজার বাইরে তার দেখা হয় আমাদের সঙ্গে কিন্তু কথা হয় না। আমাদ সন্দেহের চোখে দ্রুত ইউভানের কক্ষে ফেরে। ইউভানের চোখ লাল। তার আঙ্গুলের ফাঁকে স্থান দেখা মিলছে একটা ভাঙা কলমের। যেন অপ্রকাশিত রাগটুকু সে কলমের ওপরই বর্তিয়েছে। কঠিন রোদের ঝলক পেরিয়ে উপমা বাসায় ফেরে একটা বিড়াল সঙ্গে নিয়ে। সে নিতেই চায়নি। তার বান্ধবী বিক্রি করেছে। যারার জন্য নিয়েছে শুধু। যারা যেন একাকিত্বের সঙ্গী না হয় এজন্য। উপমা ফিরে চায় বিড়ালের দিকে। সাদা ধবধবে একটা প্রাণী, ভীষণ আদুরে দেখতে। উপমা ঘরে ফিরেই যারাকে উপহার হিসেবে ধরিয়ে দেয়। যারা ভীষণ খুশি হয়। উপমাকে ধন্যবাদ জানিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে বিড়াল নিয়ে। আপু ভার্সিটি যাবি কবে? সোফায় ব্যাগ রেখে জুতো খুলতে খুলতে উপমা জানতে চায়। যারা বিড়ালটির নরম দেহে হাত বুলিয়ে দিতে দিতে উত্তর করে, যাব। মা বাবার সঙ্গে এটা নিয়ে কথা হয়নি। কাল বাবা এটা নিয়ে কথা বলল শুনলাম। আমি পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাইছিলাম। এই ধর আমার রেস্টুরেন্টে জব করার ইচ্ছে হয়েছে। আমি চাচ্ছি না মা বাবার ওপর প্রেশার দিতে। উপমা মাথা নাড়ে। বসা থেকে উঠে এসে যারার কাঁধে হাত রেখে বলে, খারাপ না বোন, করতে পারিস। কোনো কাজই ছোট নয়। আমি সবসময় তোর সঙ্গে আছি। যারা হাসে। চোখ সিক্ত হওয়ার আগেই সে ব্যস্ত হয়ে পড়ে অন্য কাজে। ইকরা ও আদ্রিতের শেষ সাক্ষাতের পর সিদ্ধান্ত এটাই হয়েছে যে তাদের ডিভোর্স হবে। আগামী মাসে করতে গিয়ে ডিভোর্স করতে হবে। আদ্রিত একটা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে হাতের ফোনটার দিকে। ইকরা আর তার বন্ধু কোলের একটা ঘনিষ্ঠ ছবি। একে অন্যকে জড়িয়ে ধরে আছে। শুয়ে আছে তারা এক চাদরের নিচে। আদ্রিতের ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যায়। মুহূর্তে সে ছুঁড়ে ফেলে দেয় ফোন। ইউভানের বাড়িতে কেটে যায় 10 দিন। জাহানারার যাতায়াতের বেশ সমস্যা হচ্ছে। এখান থেকে সরাসরি গাড়ি পাওয়া যায় না। হুটহাট গাড়ি কেনার মতো পয়সাও এখন নেই। আজ সন্ধ্যায় জাবেদ সাহেবের সঙ্গে এই কথা আলোচনা করছিলেন তিনি। তৎক্ষণাৎ আমাদ আসে। বাড়ির বাইরে রাখা বেতের চেয়ারে বসে তারা আলোচনা করছিল। আমাদ অনিচ্ছুকভাবে শুনে ফেলে সব কথা। এগিয়ে যায় সেদিকে। শেষ বিকেলে বসে এই দম্পতি চা পান করছিল। আর ওনাদের মেয়েরা ঘরে টিভি দেখছে। আরে বাবা বসো, চা খাও। জাবেদ সাহেব আমাদকে চায়ের দাওয়াত দিলেন। আমাদ দু একবার না করে বসে যায় ওনাদের সঙ্গে। অনেকদিন পর মনে হয় তার একটা পরিবারের সঙ্গে বসে আছে। ঠিক অনেক দিন পর নয়, তার এই জীবনে কোন পরিবারই ছিল না। আমাদ আর যারার মা বাবার এই আড্ডার দিন 2 পর গেইটে দেখা মেলে সাদা রঙের এক নতুন প্রাইভেট কারের। এরপরই জরুরি তলবে ডেকে কথা বলতে যায় আমাদ যারার মা বাবার সঙ্গে। ওনাদের বলা হয়, আমাদের বাসাটা যেহেতু লোকালয় থেকে একটু দূরে, আপনাদের যাতায়াতের সমস্যা, সেজন্য এই গাড়িটা আপনাদের ফ্যামিলির। যখন যেখানে যাবেন এটা ব্যবহার করবেন। আপনাদের জন্য এটা একটা চার্জ ছাড়া সার্ভিস। ইউভানের পক্ষ থেকে। জাহানারা ও জাবেদ সাহেব একে অপরের দিকে তাকালেন। সম্ভবত এমন সার্ভিসের কথা তারা কখনো শোনেননি। কিন্তু এটা লাগবে না, জাহানারা জবাব দেন। ইউভান তার কক্ষের কাচ দেওয়ালের পাশে দাঁড়িয়ে দেখছিল সবটা। সে প্রায়ই এখানে দাঁড়িয়ে থাকে। যারার বাসার প্রতিটি কোণা যেন এখান থেকে স্পষ্ট পর্যবেক্ষণ করা যায়। আমাদ আর হবু শ্বশুর শাশুড়ির তর্ক তার ভ্রুকুচকে দেয়। এগোতে হয় তার নিজেকেও। ধীর পায়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসে উপস্থিত হয় সেখানে। কথার শোরগোলে যারা আর উপমাও এসে দাঁড়িয়েছিল। তারা নিশ্চুপে আমাদের যুক্তি আর মা বাবার খণ্ডন করে দেওয়া যুক্তি শ্রবণ করছিল। ইউভান এসে দাঁড়াতেই যারা উপমার পেছনে চলল যায়। ইউভান বিষয়টা সামলে নেয়। সে বলে, আসলে আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছিল। কিন্তু আপনারা চাইলে অবশ্যই চার্জ দেবেন এর জন্য। আমাদের সঙ্গে এটা আলোচনা করে নেবেন। বেশ ভদ্র আর হাসি মুখেই সে কথাগুলো বলার চেষ্টা করে। জাহানারার তবুও কেমন অদ্ভুত লাগে বিষয়টা। সঙ্গে ইউনকেও। সে দ্রুত মেয়েদের নিয়ে ঘরে ঢুকে পড়েন। ইউভান এসময় লক্ষ্য করে যারার হাতের বিড়াল ছানাকে। মুহূর্তে চোখে মুখে বাসা বাঁধে অন্যরকম এক ভাব। তার বিড়ালের হাতে অন্য একটা বিড়াল, এতটা কাছাকাছি, যারার কোলে উঠে বসে আছে। যারার বিড়ালটাকে ইউভান প্রায়ই যারার কোলে দেখে।
তার দৃষ্টিতে ফুটে থাকে অসন্তোষ। ওদিকে মাহার জেল হয়েছে 10 বছরের। উপমা টাকা পরিশোধ করার জন্য আমাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু বাকি টাকা আমাদ নেয়নি। ইউভান ফিরিয়ে দিয়েছে। আর উপমা জানে ইউভানের সঙ্গে লড়াই করে সে জিতবে না। অগত্যা সে হাল ছেড়ে টাকা ফিরিয়ে আনে, স্থান পায় তা আলমারিতে। একদিন গধূলির আলোমাখা আকাশপটের নিচে যারা তার বিড়াল নিয়ে বসেছিল চেয়ারে। তাদের বাসার মেইন দরজা থেকে একটু দূরে রাখা বেতের চেয়ারে। মা ঘরে রান্না করছিলেন, বাবা গেছেন বাহিরে, উপমা ঘুমোচ্ছে। হঠাৎ যারাকে ডেকে ওঠে জাহানারা। যারা ঘরে ঢুকতেই তার অগোচরে তার শুভ্র আদুরে বিড়ালকে কেউ হাতের মুঠোয় বন্দি করে নেয়। অতঃপর এক প্রকার অপহরণ করে নিয়ে ফেরে নিজ অ্যাপার্টমেন্টে। ঠোঁটে তার মিশন বিজয়ের জয়ী হাসি। এই মিশন সফলভাবে শেষ করা মানুষটা আর কেউ নয়, ব্যারিস্টার ইউভান। ইউভান দরজা ঠেলে ভেতরে ঢোকে। হাতে ধরা ছোট্ট ফারবলের মতো বিড়ালটি শিউরে উঠে নরম মিউ মিউ করে কুকড়ে যায়, আর ইউভানের চোখ দুটো জ্বলতে থাকে চাপা আগুনে। তুই বেশি বেশি যারার কোলে বসিস তাই না? তার কণ্ঠে অস্ফুট রাগ, ঠোঁটের কোণে তিক্ত হাসি। বিড়ালটা নিশ্চুপ থতমত খেয়ে ইউভানের শক্ত মুঠোয় নিজেকে গুটিয়ে রাখে, যেন বলতে চায় অনেক কিছু। ইউভান ঠান্ডা গলায় ফিসফিস করে, তোর ভাগ্য ভালো যে তুই মানুষ না, না হলে আমার সহ্য শক্তির পরীক্ষা দিতে হতো। তার আঙুলের চাপে বিড়ালটা অসহায় মিউ মিউ করে ওঠে, কিন্তু ইউভান নির্দয় ভঙ্গিতে বিড়ালটার চোখের দিকে তাকিয়ে শাসায়। আজ থেকে যারার কোলে বসবি না, বুঝলি? আমি আর তোকে ওর কোলে দেখতে চাই না। তারপর হুট করে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে ঠান্ডা গলায় বলে, তোকে এমন কোথাও রেখে আসবো যেখানে যারা পৌঁছাতে পারবে না। বিড়াল ছানা অসহায় চোখে তাকিয়ে মিউ মিউ করে। ইউভানের ঠোঁটে এবার অনিচ্ছায় হাসি ফোটে। মৃদু শব্দ করে হেসে সে বলে, যাবি না? আবার কি করে পাঠাই তোকে বল? যারা ছুঁয়েছে তোকে, তুই তো আমার কাছে এখন অনেক দামি হয়ে গেছিস। এ কথা বলতেই বিড়াল তার আঙ্গুলে জিহ্বা দেয়। ইউভান বিড়ালের নাম ঠিক করে ভাবনায়। অতঃপর তার মনে হয়, আর যা মনে হয় তাই উগরে দেয় ভীষণ দুঃখী কণ্ঠে, এমন একটা ক্ষুদ্র প্রাণী হয়েও তুই যারার কতটা মনোযোগ পাস। আর আমাকে দেখ, ছাড় আমার কথা, আমি আসলে মিসফিট। আচ্ছা, তোর নাম মিসফিট রাখলে কেমন হয়? নট ব্যাড। কথাটা বলেই ইউভান মিসফিটের নরম লোমে হাত বুলিয়ে দেয়। সোফাতে বসে তাকে কোলল রাখে, নিজের দিকে মুখ করিয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, লিসেন মিসফিট, আজ থেকে তুমি আমার কথা শুনবে, ওকে? যারাকে স্পর্শ করতে চাইলে আমার অনুমতি নিতে হবে, আন্ডারস্ট্যান্ড? বিড়াল যেন ভয় মিউ মিউ করে সাড়া দেয়। সন্ধ্যা হারিয়ে রাত আসে। যারা হন্যে হয়ে খোঁজে তার বিড়ালকে, কিন্তু কোথাও নেই। তার বড্ড মন খারাপ হয়। উপমা নিজেও খোঁজে, কিন্তু পাওয়া যায় না। মাগরিব পেরিয়ে যায়, বাচ্চা বিড়াল ঘরে ফেরে না। উপমা বলেই দেয় হতাশ হয়ে, বিড়ালটা মনে হয় হারিয়ে গেছে আপু। নতুন জায়গা দিক না পেয়ে অন্য দিকে গেছে হয়তো। যারা বিশ্বাস করে নেয়। অতঃপর তার মায়া হয়, কষ্ট হয়, মন খারাপ জেকে ধরে। পেরিয়ে গেল প্রায় এভাবে একটা মাস। যারা একটা চাকরি জোগাড় করেছে, পার্ট টাইম কাজ। গুলশানের এক রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে চায় সে। বাবার সঙ্গে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিছুতেই জাবেদ সাহেব এই কাজ করতে দেবেন না, কিন্তু যারা, সে ছাড়বে না। মা তেমন নিষেধ করেননি। মেয়ের বাড়ির বাইরে থাকা উচিত একটু, মানুষ দেখে মানুষ চিনুক, সে একটু চালাক হোক। কিন্তু জাবেদ সাহেব রেস্টুরেন্টে জব করার বিষয় পুরোপুরি নাকচ করে। মেয়ে চালাক নয় বিধায় তাই ভয়, সেখানে না আবার ঝামেলা হোক। দেশি বিদেশি অনেক কাস্টমার আসবে, তাদের চরিত্র হবে সাতরাঙা। যারা নতুন বিপদে পড়বে, এর চাইতে বরং যারা কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারে। যেহেতু তার সাবজেক্ট ইংরেজি, তাই এর বেশ চাহিদা আছে। যারা ব্যস্ত পায় হেঁটে কোচিং এর দিকে যাচ্ছিল। 2 দিন হলো ভার্সিটি যাচ্ছে, আর আজ প্রথম সে কোচিং এ যাচ্ছে। বুকটা ধুকপুক করছে, আবার খাখা রোদ তাকে খুব জ্বালাচ্ছে। বাসার সবাই ইউভানের দেওয়া গাড়িটা ব্যবহার করছে নির্দিষ্ট মূল্য দিয়ে। অগত্যা যারারও করতে হয়। মা বাবার প্রশ্নের জবাব দেওয়ার মতো শব্দ তার ভাণ্ডারে নেই। ছাত্র পড়ানো যে এতটা কঠিন তা যারা আজ উপলব্ধি করল, মাথা নষ্ট হয়ে যায়। মেয়েদের থামিয়ে রাখা গেলেও ছেলেদের থামানো বড্ড মুশকিল। ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে জোহরের ওয়াক্তের সময় যানজটের এই সড়কে যারা দাঁড়িয়ে থাকে গাড়ির অপেক্ষায়। আজ না হয় মেইন সড়ক থেকে বাসায় হেঁটেই ফিরবে সে। ভাবনার মাঝে তার সামনে এসে দাঁড়ায় কালো রঙের গাড়ি। গ্লাস নেমে যেতেই দেখা মেলে চিরচেনা মুখ, যা দেখতে দেখতে যারার মুখস্থ হয়ে গেছে। উঠে এসো, ইউভানের আদেশের সুর। যারা মাথা নাড়িয়ে পিছিয়ে যায় 2 পা। ইউবনা 2 সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে। পেছনে গাড়ির হর্ন বাজে। মুহূর্তে জ্যাম সৃষ্টি হয়ে যাচ্ছে। ক্ষেপে উঠেছে সকলে। ইউভান যারাকে তাড়া দেয়। যারা চোখ বোলায় চারপাশ। সকলে তার দিকে কটমট করে তাকাচ্ছে। কেউ কেউ সজোরে চিৎকার করে বলছে উঠে পড়তে। ইউভান গাড়ি থেকে নামে। যারার চোখ ছানাবড়া হয়।
তার মনে পড়ে যায় ইউভানের একটা শক্তপোক্ত কাঁধ আছে, সঙ্গে আছে একটা জেদি বেপরোয়া মন। সে এক প্রকার দৌড়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ইউভান হাসে। ড্রাইভিং সিটে বসে জারার সিটবেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। মুখে বলে, বুদ্ধি হচ্ছে তবে। যারা বিরক্ত মুখে জবাব দেয়, আমি ব্রেইন ছাড়া জন্মাইনি। ইউভান হাসে। সেই হাসির শব্দে জারার গা জ্বলে ওঠে। 20 মিনিটের পথ জারার কাছে 20 ঘন্টা মনে হচ্ছে। উপরন্তু ইউভান শুরু করে তার আধ্যাত্মিক কথা। ইউভান গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে একদৃষ্টিতে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কণ্ঠ যখন ভেসে আসে জারার। আমি আমার জীবন, আমার যৌবন সবকিছু তোমার জন্য সুরক্ষিত রেখেছি যারা। কবে তোমার হাতে তুলে দেব সেটা শুধু তুমি ঠিক করবে। কিন্তু মনে রেখো, আমি অপেক্ষা করতে পারি, তবে হার মানতে জানি না। যারা গলা শুকিয়ে আসে। সে উত্তর জানা প্রশ্নটা আবারও করে বসে। আপনি কি পাগল? ইউভান এবার তার দিকে তাকায়। সেই চোখে এমন কিছু আছে যা তাকে শ্বাস নিতে পর্যন্ত ভুলিয়ে দেয়। তোমার জন্য? সে মৃদু হাসে আবারও বলে, হ্যাঁ আমি পাগল। আর পাগলদের সঙ্গে জেদ করার চেষ্টা করো না যারা। আপনি কি জানেন না আই এম নট পিওর ইন দ্যাট ওয়ে? ইউভান মুচকি হাসে। অতঃপর ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, একটা আফসোস, বাট সমস্যা না। বাবা তো বানাতে পারবে, তাই না? যারা দৃষ্টি ফিরিয়ে জানালা দিয়ে অদূরে চায়। ইউভানের সঙ্গে কথা বলার অর্থ নিজেই মারপ্যাচে পারে যাওয়া। গাড়িটা গেট পেরিয়ে সোজা পার্কিংয়ে গিয়ে থামে। যারা নামতে চাইলেও পারে না, দরজা লক করা। ইউভান নিঃশব্দে সিটবেল্ট খুলে নেমে যায়, ধীর পায়ে ঘুরে এসে জারার পাশে দাঁড়ায়। একটানে দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দেয়, চোখে অদ্ভুত স্থিরতা। যারা এক ঝলক ইউভানের হাতের দিকে তাকিয়েই তা উপেক্ষা করে। কোনো কথা না বলে আলগোছে গাড়ি থেকে নেমে সোজা বাসার দিকে হাঁটা দেয়। ইউভান হাতটা ধীরে ধীরে গুটিয়ে নেয়, বুকে রাখে। ঠোঁটের কোণে একচিলতে রহস্যময় হাসি খেলে যায়, চোখে এক অদ্ভুত দৃষ্টি জমে ওঠে। নিজ বাসার দিকে পা বাড়াতেই পেছনে থেকে ডেকে ওঠে উপমা। ফেইল করলেন। আপনি ব্যর্থ প্রেমিক। ইউভান ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। উপমা হাতে থাকা পেয়ারায় কামড় বসিয়ে আকাশের দিকে তাকিয়ে তার দিক পরিবর্তন করে। হাঁটতে থাকে ঘরের পানে। ইউভান যেন ক্ষুব্ধ হয়ে তাকিয়ে থাকে উপমার দিকে। উপমা তার মজা নিল? এমন সময়ই আমাদ আসে। পাশে দাঁড়ায় ইউভানের। বলে দুঃখী কণ্ঠে, কেমন উকিল আপনি, যদি প্রেমের উকালতিই করতে না পারেন? ইউভান গরম চোখে তাকায় আমাদের দিকে। উপমা হয়তোবা ইউভানকে শত্রু ভাবে, কিন্তু আমাদও কি মিত্র ভাবা ছেড়ে দিয়েছে? এদের সাহস দেখে ইউভান অবাক না হয়ে পারে না যেন। জীবন যেন একটা দীর্ঘ উপন্যাস, যে উপন্যাসের প্রতিটি অধ্যায়ের আছে ভিন্ন ভিন্ন স্বাদ। যারার আজ নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ডিভোর্সের পরের জীবন। 1 মাস পর আজ তার ডিভোর্স পেপারে সাইন করার মুহূর্ত। 1 সেকেন্ড না ভেবে যারা সই করে দিল। ইউভানই অফিসে ছিল যারার বাবা মাও উপমাও। তাদের মনটা খারাপ হলেও যারা ছিল একদম ঠিকঠাক। হাসি মুখে একটা সই দিয়ে সে পরিবার নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ইউভান গাঢ় চোখে দেখল। আর কেউ যারার ভেতরটা না পড়লেও ইউভান যেন ঠিকই পড়ে ফেলল এক ঝলকে। সে থুতনিতে হাত রেখে কনমিয়ের ভর ছেড়েছিল ডেস্কে। যারা যতক্ষণ না তার অফিসের চৌকাঠ পেরোল ততক্ষণ সে স্থির তাকিয়ে দেখল। অতঃপর দীর্ঘ একটা নিঃশ্বাস বুক থেকে মুক্ত করে চোখ জোড়া বন্ধ করল। চেয়ারে ঠেস দিয়ে মাথা এলিয়ে দিল। আমাদকে বলল, আলভির থেকে সই নিয়ে আসো। কারাগারে শুকনো মুখে বসে থাকা আলভির সামনে আমাদ নিঃশব্দে এসে দাঁড়ায়, মুখে কোনো ভাবান্তর নেই। তারপর হাত বাড়িয়ে একটা কাগজ এগিয়ে দেয়। আলভি অবাক হয়ে পেপারটা নেয়। চোখ নামাতেই দেখল চেনা কিছু শব্দ, ডিভোর্স ডিক্রি। তার মাথার ভেতর শূন্যতা বাজে। হাতে ধরা কাগজটা হঠাৎ খুব ভারী মনে হয়। যারা আসেনি? প্রশ্নটা বেরিয়ে আসে স্বাভাবিকভাবে, যদিও উত্তরটা সে জানে। আমাদ এক মুহূর্ত চুপ থেকে জবাব দেয়, না। আলভি একটা দীর্ঘ শ্বাস নেয়। এই কয়দিনে যারার মুখ, তার হাসি, তার রাগ, তার অভিমান, সবকিছু যেন ওকে তাড়া করে ফিরেছে। চোখ বন্ধ করলেই মনে হয় যারা ঠিক সামনে দাঁড়িয়ে। আলভি নতুন কোন পদক্ষেপ নিতে পারে না। যারা যে তাকে কতটা ঘৃণা করতে শুরু করেছে তা যেন সে পরিমাপ করতে পারছে। তাকে ফিরে পাওয়া বাসনা থাকলেও তা বাস্তব হওয়া অসম্ভব। একথা আলভি জেলে বসে অনেক ভেবেছে। তাই সে আজ বিনা বাক্যে সই করে পেপারে। আমাদ চলে যায়। আলভি বসে পড়ে লোহার শির ধরে। চোখের জল চিকচিক করে। অতঃপর তা উপচে পড়ে গালে। গলা থেকে চিৎকার বেরিয়ে আসতে চায়। পাগল পাগল মনে হয় নিজেকে। সে নিজের হাত দিয়ে মাথা চেপে ধরে। এতটা যন্ত্রণা, এতটা কষ্ট পাওয়ার কথা ছিল না। যদি না সে মোহ আর লোভে পড়ত। নতুন এক শূন্যতা। বাড়ির প্রতিটি কোণ আজ যেন নিঃশব্দ। কেউ কিছু বলে না, অথচ নীরবতাই বলে দিচ্ছে অনেক কিছু। যারা জানে মা বাবা চিন্তিত। মা এখন বেশি যত্ন নিচ্ছে, ছোট ছোট কাজে পাশে দাঁড়াচ্ছে যেন কিছুটা হলেও শূন্যতা পূরণ করতে পারে। বাবা, তিনি কেবল চুপচাপ বসে থাকেন, একা একা জানালার দিকে তাকিয়ে থাকেন।
এই দিনে কেউই যারাকে কিছু জিজ্ঞেস করেনি, কোনো অনর্থক কথা বলেনি। কিন্তু সবার চোখে একই প্রশ্ন, তুমি কি ঠিক আছো? যারা উত্তর দিতে পারে না, সে নিজেও জানে না সে ঠিক আছে কিনা। নির্জন দুপুর, বাড়িটা নিস্তব্ধ, চারপাশে যেন একটা অলস স্থিরতা ছড়িয়ে আছে। মা অফিসে, উপমা ভার্সিটিতে, আর যারা একা বসেছিল ড্রয়িং রুমে। তখনই হঠাৎ বাবার ঘর থেকে একটা ভারী শব্দ এল, যেন কিছু ধপ করে উঠল। যারা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরের মুহূর্তেই বাবার গোঙানির শব্দ শুনতে পেল। বুক কেঁপে উঠল। বাবা দৌড়ে ঘরে ঢুকতেই দেখে বাবা মেঝেতে পড়ে আছেন। মুখটা ফ্যাকাশে, নিঃশ্বাস দ্রুত চলছে। যারার শরীর ঠান্ডা হয়ে এলো। ভয়, আতঙ্ক সবকিছু মিলিয়ে ওর হাত পা কাঁপতে লাগলো। বাবা তুমি ঠিক আছো? কিছু বলো। কোনো উত্তর নেই। ওর মাথা কাজ করছিল না, কি করবে বুঝতে পারছিল না। দ্রুত ফোন বের করে কল করল মাকে, কিন্তু মায়ের ফোন বন্ধ। উপমার নাম্বারেও রিং হলেও কেউ ধরে না। ওর চারপাশটা ঘুরতে লাগলো, চোখে পানি এসে গেল। অসহায় লাগছিল, প্রচণ্ড অসহায়। তখনই দরজার কাছ থেকে একটা চেনা কণ্ঠস্বর শোনা গেল। যারা। কান্নার মধ্যে সেই গম্ভীর কণ্ঠটা যেন একটা বজ্রপাতের মতো ধ্বনিত হলো ওর কানে। ইউভান। যারা তাকাতেই দেখে ইউভান দরজার নিকট দাঁড়িয়ে আছে। যারার কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসছিল। ইউভানের বুক ধক করে উঠল। জীবনে অনেক কিছু দেখেছে, কিন্তু আজকের এই দৃশ্য। যারার চোখে আতঙ্ক, অসহায়তা। এটা সে সহ্য করতে পারছে না। কোনো কিছু না ভেবে দৌড়ে ভিতরে ঢুকে পড়ল ইউভান। কি হয়েছে? আমি জানি না। সে কিছু বলছে না। কথা না বাড়িয়ে ইউভান নিচু হয়ে বাবাকে ধরল। শরীরটা ভারী, কিন্তু সে পরোয়া করল না। হাসপাতালে নিয়ে যেতে হবে। যারা চোখ মুছে ছুটে মেইন দরজা পুরোটা খুলল। ইউভান শক্ত হাতে বাবাকে ধরে বাইরে নিয়ে গেল, আর যারা তখনও ঘামতে থাকা হাতে ফোন চেপে ধরে মাকে ফোন করতে লাগল। এই মুহূর্তে ভয়, উদ্বেগ, আতঙ্ক সব মিলিয়ে চারপাশটা একদম থমথমে। কিন্তু যারার চোখ শুধু একবারের জন্য ইউভানের মুখের দিকে গেল। ইউভান ব্যস্ত হয়ে গাড়িতে বসালো জাবেদ সাহেবকে। যারাকেও বসিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি টানল। ভাগ্যস সে বাসায় ফেরার সময় যারার উচ্চ কণ্ঠ শুনে ঘরে প্রবেশ করেছিল। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার যারার বাবাকে দেখে জানালেন, অতিরিক্ত টেনশন থেকে এমন হয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে ওনার। কিছুদিন বিশ্রাম দিতে দিন। আশা করি পুরোপুরি ঠিক হবে। যারার চোখ ছলছল করে ওঠে। এরই মাঝে উপস্থিত হয় জাহানারা ও উপমা। তিনজনে যখন দেখা করতে যায় জাবেদ সাহেবের সঙ্গে, তখন ইউভান দেয়ালে ঠেস দিয়ে বুকে হাত রেখে দাঁড়িয়ে থাকে অসহায় ভঙ্গিতে। বুকটা ধুকপুক করছে। যারার অসহায়ত্ব তাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মা বাবার ওপর বেশি কথা বললে এমনই হয়। যদি আলভির সঙ্গে পালিয়ে না, তাহলে না ডিভোর্স হতো, আর না তোর বাবার হার্ট অ্যাটাক হতো। হঠাৎ যারার মা ক্ষুব্ধ হন, কেবিন থেকে বেরিয়ে এসে এই কথা বলেন। যারা যেন ভীষণ কষ্ট পায় মায়ের কথায়। অসহায় চোখে তাকিয়ে থাকে। জাহানারার চোখে জল। উপমার শুকনো মুখ। যেন সে চাইলেও কিছু বলতে পারছে না। যারা এক মুহূর্ত দেরি করে না। মায়ের চোখের সামনে থেকে সরে আসে। ইউভান চোখ মুছতে মুছতে হেঁটে আসা যারার দিকে দৃষ্টি দিয়ে হতভম্ব হয়ে যায়। যারা হসপিটাল থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটা দেয়। ইউভান পিছু নেয়। অনেকটা সময় জাবেদ সাহেবকে দেখার পর ডাক্তার মন্তব্য করেছিল। অতঃপর আরও কিছু সময় যারা, জাহানারা আর উপমা বসেছিল জাবেদ সাহেবের কাছে। এখন সন্ধ্যা নেমে গেছে। মাগরিবের আজান পড়ছে। যারা একটা ব্রিজের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ দুহাতে চোখ ঢেকে সে কেঁদে ওঠে, শব্দ করে। তার কান্নার স্বর দ্রুত চলা গাড়ির ব্যস্ত সড়কে মিলিয়ে যায়। ইউভান থমকে দাঁড়ায়। যারার এমন রূপ তার অজানা। সে ধীর পায়ে এগিয়ে যায়। যারার কাঁধে হাত রাখে। বিড়বিড় করে বলে, মোলায়েম কণ্ঠে বলে, সব ঠিক হয়ে যাবে যারা। যারা ইউভানের কণ্ঠ ও স্পর্শে আরও ভেঙে যায়। কান্নার বেগ বেড়ে যায় তার। অজান্তেই বলে ওঠে, কিছু ঠিক হবে না। আরও ভাঙছে সব। আমি এখন কি করব? কোথায় যাব? এতে কষ্ট কেন? আমি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছি আজ। এমন কথা শুনতেই ইউভানের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে চটজলদি বুকের মধ্যে লুকিয়ে ফেলে যারাকে। ধীর কণ্ঠে বলে, এমন কথা বলো না। আমি সবসময় তোমার পাশে আছি। প্রথমবারের মতো যারা আজ ইউভানের বুকে স্থির থাকল। দূরে ঠেলে দিল না। তবে তা যেন 5 মিনিটের জন্য। এরপরই সে মাথা তুলে চোখ মুখ মুছে হাঁটা দিল হসপিটালের দিকে। পরিবার ছাড়া যাওয়ার জায়গা কোথায়? শত অবহেলা আর অপমান মাথায় নিয়ে তবুও ফিরতে হবে সেই নীড়ে। সত্যি তো এটাই, খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। আজ যারার মা বাবা পাশে থেকেও যেন পাশে নেই। আচ্ছা, জীবন যখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকে, তখন মানুষের ঠিক কি করা উচিত? যারা হসপিটালে পৌঁছে ঠিকই, কিন্তু মা আর বোনকে রেখে সে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। রান্না করে আনতে হবে। ব্যস্ত শহরে আলো জ্বলছে রাস্তায়। তিমিরের মাঝে নিয়নের আলো আর দোকানপাটের আলো। রাত বাড়লেও থামেনি কোলাহল।
যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য। কিন্তু ইউভান থাকতে সে কি অপেক্ষা করবে? ইউভান যারাকে নিজ গাড়িতে বসিয়ে নেয়। যারা খুব একটা মানা করতে পারে না। গাড়ি চলতে শুরু করে। জ্যামে আটকে যায় ওরা। যারা ফোনের স্ক্রিনে সময় পরখ করে। রাত 8টা বাজতে চলল। সময় গড়াচ্ছে কিন্তু গাড়ি যেন চলছে না। যারার চোখে অভ্যাস বসে রাজ্যের ঘুম নামে। কখন যে সে ঘুমিয়ে পড়ল তা কেবল ইউভান ছাড়া আর কেউ বলতেই পারবে না। যারার মাথা ঠেস দেওয়া ছিল জানালার কাছে। ইউভান সাবধানে তা নিজ কাঁধে রাখে। অতঃপর বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত পৌঁছে 10টা। ইউভান আর যারাকে ডাকল না। সে ভেতরে গাড়ি রেখে ব্যস্ত পায় অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দিল। গার্ডদের কড়া করে বলা হলো যারার ওপর নজর রাখতে। ইউভান ভেতরে ঢুকেই খাবার টেবিলের নিকট গেল। তার রাতের খাবার সাজিয়ে রাখা ছিল। সেখান থেকে বক্সে খাবার ভর্তি করে সে। 3 বক্স খাবার নিয়ে আবার নেমে আসে গড়ির কাছে। মাঝখানে পাল্টে নেয় শার্ট। বেশ মলিন হয়ে গিয়েছিল। তবে সেই একই শর্ট। আবারও কালো। রাতটা পেরোলেই কাল কাট্টো যেতে হবে ইকরাকে সাইন করতে। ইসাবেলাকে ইদানিং খুব বেশি ঘুরঘুর করতে দেখা যায় আদ্রিতের পেছনে। সেদিন যখন ইকরা আর আরমান শাহ দেখা করতে গিয়েছিল আদ্রিতের সঙ্গে তখনও ছিল ইসাবেলা। একেবারে সর্বক্ষণ আদ্রিতের পাশ ঘেঁষে। ইকরা মাথা চেপে বসে পড়ল। তার জানতে হবে কেন আদ্রিত তাকে ডিভোর্স দিতে চায়। শুধুমাত্র মা বোনের সন্দেহ থেকে? একজন আইনজীবী হয়ে সে কিভাবে পারে অন্য কারো মুখের কথায় এত বড় সিদ্ধান্ত নিতে? ইকরা বসা থেকে উঠে দাঁড়ায়। আচমকা সে তার আলমারি খুলে বের করে আনে কালো শার্ট জ্যাকেট আর জিন্স। পরিধান করে হাতে নেয় একটা চাবি। মাথার চুলগুলো পেছনে শক্ত করে বেঁধে নিয়ে বিছানার নিচ থেকে তুলে নেয় একটা চাবি। আর ড্রয়ার থেকে গান কোমরে গুজতে গুজতে সে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে নামে যেন ক্ষোভ প্রকাশ করে। ভালোবাসবে আবার যখন ইচ্ছে ডিভোর্স দেবে? কিভাবে কি আদৃত নিজেকে? ইকরা সোজা হেঁটে তাদের পার্কিং এরিয়াতে যায়। সেখান থেকে তার বাইকের নিকট। হেলমেট মাথায় দিয়ে বাইক স্টার্ট দিয়ে সে সাকরে বেরিয়ে পড়ে। ইউভান তখন হেঁটে যাচ্ছিল। তার পাশ ঘেঁষে চলে যাওয়া বাইকের দিকে সে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ইকরা মাঝে মাঝে এমন রূপে বের হয়। তবে আজ কি উদ্দেশ্যে? কে জানে? ইউভান ভাবনা ছেড়ে নিজ পথে মনোযোগ দেয়। ওদিকে গাড়িতে বসে ঘুমিয়ে থাকা যারার ঘুম ভাঙে তখনই। সে অপ্রস্তুত হয়ে যায়। তড়িঘড়ি করে নামতে গেলে ইউভান এসে দরজায় হাত লাগায়। অতঃপর ড্রাইভিং সিটে গিয়ে বসে যারার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এখানে খাবার আছে। তোমার রান্না করতে হবে না। আম্মু বাইরের খাবার খায় না। এগুলো বাইরের না, আমার বাসার খাবার। অতঃপর যারা নিশ্চুপ হয়। আজ প্রথম একটু তার মন সায় দেয় ইউভানকে পরখ করার জন্য। সে ফিরে চায় আর চোখে এতটা যত্ন। আবারও গাড়ি চলতে শুরু করে। যারা ইউভানের উদ্দেশ্যে বলে, আমি একা যেতে পারতাম। শুধু শুধু কষ্ট করছেন। ইউভান জবাব দেয় না। শুধু ঠোঁটে ফুটে ওঠে তার শুকনো হাসি। হসপিটালের গেইটে যারাকে নামিয়ে দিয়ে ইউভান তাকিয়ে থাকে। যতক্ষণ না যারা ভেতরে প্রবেশ করে। আজ নাকি ওরা হসপিটালে থাকবে। তাই ইউভান সিদ্ধান্ত নিল চলে যাওয়ার। তার বুক আজ বড্ড ভারী লাগছে। বিষিয়ে উঠছে শুধু। অনুভূতির সঙ্গে ইউভান পরিচিত নয়। বুঝতে পারছে না কেন এমন লাগছে তার। থ্যাঙ্কস। 2 পা দূরে গিয়ে যারা আবার পিছু ফিরে শব্দটা উচ্চারণ করে। ইউভান শুকনো মুখে গাড়ির স্টিয়ারিং ধরে বসে থাকে। যেন সে এই শব্দটা পছন্দ করতে পারল না। যারা এরপর চলে যায়। আর ইউভান গাড়ি না ঘুরিয়ে অমার্জিত বেগে গাড়ি টানে। 5 মিনিটের মাথায় সে পৌঁছে যায় একটা বারের সামনে। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে। সাজিয়ে রাখা হুইস্কির বোতলের মাঝ থেকে একটা বোতল নিয়ে সে বসে যায় সোফায়। মাথা পেছনে হেলিয়ে ঢকঢক করে গিলে ফেলে একদমে বোতলের অর্ধেকটা। অতঃপর অনুভব করতে চায়। কেন এমন হচ্ছে তার। ধীরে ধীরে সোফার দৈর্ঘ্য বরাবর শুয়ে পড়ে। শার্টের 2টো বোতাম খোলে। মাথার চুল এলোমেলো করে। শূন্যতা তখন যেন আরও জেঁকে ধরে। এক পর্যায়ে তার মনে হয় অবহেলা শব্দটা। এই শব্দের সঙ্গে সে 7 বছর বয়স থেকে পরিচিত। মাঝখানে ভুলে গেলেও যারা এলো বলে আবার ফিরল অবহেলা। ইউভানের ঠোঁট জোড়া অভিমানে উল্টে যায়। বড় বড় চোখ করে সে তাকিয়ে থাকে বাড়ির ছাদে। হালকা হলুদ আলোর সঙ্গে বাজছে হালকা গান। সেই গান অনুভব করার পূর্বেই সে বোতলের বাকি তরল শেষ করে। এরপর শূন্য বোতল মেঝেতে ফেলে রেখে ওয়েটারকে বলে আরেক বোতল দেওয়ার জন্য। ইতস্তত করে ওয়েটার দিয়ে যায়। সে বোতলের 2 ঢোক পান করতে না করতে ইউভানের দুচোখ ধীরে ধীরে অবশ হয়ে আসে। তিরতির করে কাঁপতে কাঁপতে তার চোখ বন্ধ হয় ঘুমের তীরতায়। হাতে ধরা হুইস্কির বোতল তার বুকের ওপর লেপ্টে থাকে। পা জোড়া সোফার বাইরে ঝুলে আছে। মাথা কাত হয়ে আছে সোফার অন্য পাশে। বারে হালকা সুরে বাজতে থাকা গান যেন ইউভানের বুকে ব্যথার ঢেউ তোলে। এত যন্ত্রণার পরও তার শুনতে ভালে লাগে সেই গান, বন্ধ চোখে অনুভব করে।
I love you but you don't feel the same. My heart is breaking but you're so far away. I give you all but you can't even see. This one-sided love it's killing me. গান অনুভব করার মাঝেই হুট করে ইউভান অনুভব করে এক অন্যরকম ছোঁয়া। তার গলা থেকে তা আধখোলা শার্টের আড়ালে প্রবেশ করতে না করতেই অত্যন্ত রেগে ইউভান ধরে ফেলে একটা নরম হাত। চোখ খোলে সে। হেলে থাকা তার মুখের ওপর একটা অচেনা মেয়ের মুখ অক্ষিপটে ভাসে। ওয়ান্ট? ইউভানের মাথা খারাপ হয়ে যায়। সে এক সেকেন্ড নষ্ট না হয় মেয়েটাকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয়। হাতে বেশ ব্যথা পায় মেয়েটা। তার রূপ নিয়ে আত্মবিশ্বাস ছিল তার এভারেস্টের চূড়ায়। কিন্তু ইউভানের ব্যবহার তাকে বাকরুদ্ধ করে দিল। ইউভান শুধু এটুকুতেই থেমে রইল না। রক্তচক্ষু নিয়ে মেয়েটার নিকট এগিয়ে গিয়ে বলল, আমাকে ছোঁয়ার অধিকার একমাত্র একজনেরই আছে। আর সেটা তুমি নও। আন্ডারস্ট্যান্ড? মেয়েটা কেঁপে ওঠে ইউভানের ধমকে। সঙ্গে পুরো বার থমকে যায়। উপস্থিত সবার দৃষ্টি এদিকে ঘুরে যায়। ইউভান পরোয়া না করে দ্বিতীয়বার বলে, আমি শুধু একজনকেই চাই। আমি শুধু তাকেই চাই, অন্য কাউকে না। একটা চিৎকার। যে ওয়েটার তাকে একটু আগে হুইস্কির বোতল দিয়ে গেছে সে এগিয়ে আসে। ইউভান তাদের পুরনো কাস্টমার। সে এসে শান্ত করার চেষ্টা করে ইউভানকে। সোফায় বসিয়ে দেয়। ইউভান শান্ত হয় শুধুমাত্র নেশা লেগে যাওয়ার কারণে। সে হুঁশ হারিয়ে উল্টে পড়ে থাকে সেই সোফাটার ওপরে। বারের পরিবেশ আবারও স্বাভাবিক হয়। আর সেই মেয়েটা বন্ধুদের থেকে সান্ত্বনা কুড়ায়। নিজে বলে বিড়বিড় করে, এই প্রথম কারো সঙ্গী হতে চেয়েছিলাম। কিন্তু এমন অহংকারী কেন? সুন্দর বলে কি অহংকার রাখার জায়গা পায় না? এমন সুন্দর কত ঘুরঘুর করে আমার পেছনে। হুঁশ হারানো মাতাল ইউভানকে আমাদের এসে নিয়ে যেতে হয় বাসায়। ভাগ্যিস ফোন করে ওয়েটার। পরিচিত ছিল বলে। বাইক নিয়ে ইকরা উপস্থিত হয় আদ্রিতের বাসার সামনে। দারোয়ানকে দিয়ে ফোন করিয়ে আদ্রিতকে নিচে নামায়। অতঃপর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে অজ্ঞান করে। আগে থেকে ঠিক করে রাখা তার গাড়ি গেইটের নিকট আসতেই এক প্রকার কিডন্যাপ করে আদ্রিতকে। চোখ খুলে আদ্রিত নিজেকে আবিষ্কার করে বদ্ধ রুমে। একটু ভাবতেই মনে হয় সে এই ঘরটা চেনে। হ্যাঁ, এটা তার আর ইকরার কেনা বাংলো, যেখানে তারা জীবনের শেষ সময়টুকু কাটাতে চেয়েছিল। জেগে উঠেছ? চলো এবার জীবনকে ঘুমানোর সুযোগ দেই। ইকরার কণ্ঠস্বরে আদ্রিত অবাক হয়। সে বাকরুদ্ধ ভাব কাটিয়ে বলে, তুমি আমাকে? কি এসব ইকরা? নড়চড় করতে গিয়ে আদ্রিত অনুভব করল তার হাত পা বাঁধা। ইকরা এগিয়ে এলো। বন্দুকটা আদ্রিতের গাল থেকে ধীর গতিতে নামিয়ে এনে বুকে তাক করল। বলল মোহনীয় সুরে, তুমি কি ভেবেছিলে ডিভোর্স দেবে আর আমি মেনে নেব? কখনো ছাড়ব না তোমাকে। প্রয়োজনে দুজন একসাথে মরব যদি তোমার এই জীবন খুবই বোরিং লাগে। কিন্তু কিন্তু আলাদা হব না। আদ্রিতের গলা শুকিয়ে যায়। তবুও সে স্থির তাকিয়ে থাকে ইকরার পানে। ইউভান আর ইকরা, এদের আচরণে কি কোন তফাত আছে? জাবেদ সাহেব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, পরিবেশও স্বাভাবিক। যারা আগের মতোই ভার্সিটি কোচিং করছে কিন্তু কোথাও যেন শূন্যতা। ইউভান আর পিছু ডাকে না, খেয়ালও রাখে না। অজানা এক অভাব কুরে কুরে খাচ্ছে যারাকে। 5 দিন হয়ে গেছে ইউভানের কোনো খোঁজ নেই। অজান্তেই যারা ছাদ থেকে ওর অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে থাকে। কিন্তু শুধু দুলতে থাকা কালো পর্দা, তার বাইরে কিছুই নেই। যারা কখন যেন একটু ভাবনায় পড়ে যায়। কি হয়েছে ইউভানের? কিন্তু জবাব মেলে না। ইদানিং গেইটের বাহিরে থাকা দুটো গার্ডের একটা গার্ড কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার দিকে। যারা দ্রুত পেরিয়ে যায় সেই জায়গাটুকু। নিশ্চুপ কালো রাত। বাতাস পর্যন্ত যেন থমকে আছে। ইউভান বসে আছে ঘরের এক কোণে, উস্ক চুল, অবসন্ন চোখ, গভীর অন্ধকারে ডুবে থাকা এক আগুন। সামনে দাঁড়িয়ে থাকা গার্ড কাঁপছে থরথর করে, আতঙ্কে নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর। ইউভান ধীর লয়ে বন্দুকটা তোলে, ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে, আমি একটু অসুস্থ হতে না হতেই যারার দিকে নজর গেল তোর? এত সাহস? গার্ড কেঁপে ওঠে, কিছু বলতে গিয়েও গলা শুকিয়ে যায়। কিন্তু ইউভান অপেক্ষা করে না। ঠাস এক মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রক্তে ভিজে যায় মেঝে। ইউভান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা আমাদকে হুকুম দেয় এই নোংরা দ্রুত পরিষ্কার করা হোক। আমাদ লোক ডেকে ব্যবস্থা করে। তারও বড্ড বোকা মনে হয় এই নিথর দেহ নিয়ে পড়ে থাকা লোকটাকে। সে কি জানে না বাড়ির প্রতিটি কোণায় আছে সিসিটিভি। যারার পদক্ষেপ ইউভান ঘর থেকে পরখ করে। সে শুধু যারার জন্য নরম। আর কোথাও তার কোমল রূপ দেখা যায় না। বাসা থেকে নতুন ভোরে বের হয়ে যারা নতুন গড় দেখে চমকায় কিছুটা, তবে স্বস্তি পায়। দুপা এগিয়ে যেতেই তাকে পাশ কেটে চলে যায় ইউভান। যারা অবাক হয় খানিকটা। আজ ইউভানের ব্যবহারে এমন কিছু ছিল যেন মনে হলো যারা তার বড্ড অপরিচিত। দিনটা ইউভান আর যারা দুজনেরই কাটল ব্যস্ততায়। তবে এই ব্যস্ততার মাঝে মনের কোথাও যারা ইউভানের অস্তিত্ব টের পেল। তার কি হয়েছিল? পড়াতে গিয়ে কখন যে যারা ধ্যানে পড়ল তা সে নিজেও জানলও না। হুঁশ ফিরল এক দুষ্টু ছেলের কথায়।
ও ম্যাডাম, অ্যাডমিশনের আর 20 দিন আছে। আপনার পেয়ারের কথা বাসায় গিয়ে ভাবিয়েন। এখন পড়ান। যারা থতমত খেয়ে যায়। হালকা ধমক আর জ্ঞান দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। যারা বাসায় ফিরে সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জায় হাঁটাহাঁটি করছিল। তখনই আমাদ যাচ্ছিল সেদিকে দিয়ে। হঠাৎ সে কিছু একটা ভেবে থেমে যায়। ডেকে ওঠে যারাকে। যারা কাছে যেতেই সে গাঢ় দৃষ্টিতে জিজ্ঞেস করে, আপনি কি ইউভানের ভালোবাসা অনুভব করতে পারেন না? আর কি করলে আপনি তার ভালোবাসা বিশ্বাস করবেন? হঠাৎ এমন প্রশ্ন শুনে যারা চমকে ওঠে। আমার দৃষ্টি নামিয়ে নেয়। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এই মুহূর্তে ইউভানকে সে হসপিটালে রেখে এসেছে। বার থেকে ফেরার পর প্রচণ্ড জ্বর। আর তারপর আজ হঠাৎই বুকে ব্যথা। রাতগুলো পার করেছে জন্ম মৃত্যু নিয়ে ভেবে ভেবে। নারী চিৎকার করে কাঁদতে পারে, কিন্তু পুরুষ পারে না। একটু দুঃখ মুখ ফুটে বলতে পারে বন্ধুদের নিকট। কিন্তু ইউভান যেন সেটাও পারে না। যা হয় তা তার বুকের ভেতরেই বন্দি থাকে। আমাদের ভীষণ রাগ হয় যারার ওপর। সে এমন করেই বলে, আপনি কি জানেন সে আপনাকে কতদিন হলো ভালোবাসে? 5 বছর ম্যাম। এই 5 বছরে সে কত মেয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আপনার ধারণা নেই। আমাদ আর কিছু বলতে পারে না। সে হঠাৎ যারাকে অনুরোধ করে তার সঙ্গে কোথাও যাওয়ার জন্য। যারা কৌতূহল নিয়ে এগিয়ে যায়। আমাদ তাকে উপস্থিত করে বেজমেন্টের ভারী লোহার দরজার সামনে। খুলে দিয়ে সে বাহিরে দাঁড়িয়ে থাকে। আলো জ্বালিয়ে দেয়। যারা ভেতরে প্রবেশ করে বাকরুদ্ধ হয়। প্রতিটি জিনিস তার চিনতে বেগ পেতে হয়। নতুন ঝকঝকে চকচকে করে রাখা হয়েছে। সংরক্ষণ করা আছে তার ছোট ছোট জিনিসও। কেউ এতটা যত্ন করে যারাকে তা ভেবেই যেন তার বুক কেঁপে ওঠে। কিভাবে? কেউ কিভাবে পারে এতটা যত্ন করে পুরনো জিনিস আগলে রাখতে? বেজমেন্টে ঢোকার আগে যে অনুভূতি সুপ্ত ছিল তা যেন বাহিরে আসার পর জাগ্রত হলো। বুকটা ধুকপুক করছে যারার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাবতেও কঠিন লাগছে যে সে ইউভানকে দেখতে চায়। তার জন্য মনে জমেছে ঝাঁক দুশ্চিন্তা। আমাদকে অনুরোধ করেই ফেলে যারা, ইউভানের সঙ্গে দেখা করা যাবে? হাসপাতালের সাদা আলোতে ইউভানের ফ্যাকাশে মুখটা আরো মলিন দেখাচ্ছে। নিথর হয়ে শুয়ে আছে সে, চোখ বন্ধ, নিঃশ্বাসের ওঠানামা ধীর কিন্তু স্থির। ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপ আর অনিয়মিত জীবনযাত্রার কারণে তার শরীর ভেঙে পড়েছে। যারা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগেই আমাদের সঙ্গে তার এখানে আসা। যারা দাঁড়িয়ে অপলক দেখে ইউভানকে। এগিয়ে যায় ধীর পায়ে। বেডের পাশে দাঁড়াতেই অসুস্থ ইউভান চোখ খোলে। যারা কিছুটা চমকে ওঠে। তবে পরমুহূর্তেই ইউভানের মুখের হাসিতে সে মনের ভাব লুকিয়ে রাখে। ইউভান ধীর কণ্ঠে বলে, তুমি? যারা মাথা নাড়ে। ইউভাম আলতো করে যারার মুঠ করা হাত নিজের হাতে রাখে। অতঃপর বুকের ওপর বলে মিনমিন করে, এখানে এসেছো কেন? একটা বোকা ব্যারিস্টারকে দেখতে এলাম। ইউভান হাসল। 5 মিনিট পেরিয়ে গেলেও সব যারার হাত ছাড়ার নাম নিচ্ছে না। যারা চুপ রইল। তবে একটু পরই সব জোরতা বিসর্জন দিয়ে শুধালো ইউভানকে, পৃথিবীতে এত মেয়ে থাকতে আমিই কেন ব্যারিস্টার সাহেব? এই যারার জন্য কেন এত অপেক্ষা? তোমাকে ছোঁয়ার আগেই যে স্পর্শ অনুভব করেছি তা হৃদয় এত গভীর দাগ কেটেছে যে ভুলে যাওয়ার সাহসও নেই। যারার চোখ ছলছল করে। অজান্তেই টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। আলভি ঠিক তার বিপরীত ছিল। সে ছুঁয়েই কেবল অনুভব করেছে। কখনো যেন মন থেকে চায়নি যারাকে। রূপের মোহে আটকে যারাকে নিয়ে ঘর বেঁধেছিল। আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? হৃদয় দিয়ে বিশ্বাস করবে। যারা হাসে। যদি না করি? তাহলে তোমার বিশ্বাস করার জন্য যে হৃদয়টা আছে সেটাই থাকবে না। তুমি আর আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে। আল্লাহ হাফেজ। পরকালে সংসার করব। কিন্তু তোমার সংসার আমার সঙ্গেই করতে হবে। আকাশটা একদম পরিষ্কার নীলের মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাতাসে হালকা উষ্ণতা, কিন্তু গরম নয়, একদম আরামদায়ক। চারপাশে লোকজনের হাসির শব্দ, কেউ গল্প করছে, কেউ ছুটোছুটি করছে। গাছের পাতাগুলো রোদে চকচক করছে, পাখিরা নাচানাচি করছে ডালে ডালে। এমন একটা দিনে মন আপনাতেই ভালো হয়ে যায়, মনে হয় হাসিটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ইউভান চোখে সানগ্লাস দিয়ে পকেটে এক হাত রেখে বেরোচ্ছিল কোথাও। এখন সে সুস্থ। 2 দিন হলো বাসায় ফিরেছে। যারাদের বাসার সামনে যেতেই তার নাকে ভেসে আসে খাবারের ঘ্রাণ। আর বাড়ির মেইন দরজায় দেখা যায় যারাকে। পরনে তার লাল পাড়ের ঘিয়া রঙের শাড়ি। হাত ভর্তি ঝলমল করা পাথর বসানো চুড়ি। উন্মুক্ত চুলে দোলনার মতো করে রাখা হয়েছে একটা বেলি ফুলের গাজরা। ইউভান চোখ সরাতে পারে না যেন। হঠাৎ বাহিরটা ঝাড়ু দিয়ে যারা ফিরে চায় ইউভানের দিকে। দুজনের দৃষ্টি একত্রিত হতেই যারার গাল লাল হয়ে আসে। ইউভান তখন হাতের ইশারায় ডাকে। যারা মাথা নাড়িয়ে মানা করে। ইউভান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজেই যখন যাওয়ার জন্য উদ্যত হয়, তখন যারা চটজলদি দরজা বন্ধ করে এগিয়ে যায় ইউভানের কাছে। ইউভান যারার দিকে ঝুঁকে পড়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। বেলি ফুলের মিষ্টি সুবাসে তার মনটা ভরে ওঠে।
অনামিকা আঙ্গুলে যারার থুতনি উঁচু করে। যারার চোখের মনি ছোটাছুটি করে। ইস, পুরোই আমার বউ লাগছে। যারা নিজের অনামিকা আঙ্গুলে ইউভানের বুকে ধাক্কা দেয়। ইউভান হালকা পিছিয়ে যেতেই যারার বদন মুক্ত হয়। শখের ওপর বৃষ্টি পড়ুক। ইউভান মুখটা গোমরা করার ভান করে। অতঃপর হঠাৎই পকেট হাতড়ি একটা চাবির রিং বের করে আনে। আচমকা যারার হাতটা ধরে আংটির মতো করে পরিয়ে দেয় রিং। বলে, ছোট বোনের আগে বড় বোনের এঙ্গেজমেন্ট হওয়া জরুরি। যারা থতমত খেয়ে যায়। কি করছেন এসব? পাত্রী পছন্দ হয়েছে তাই আংটি পরালাম। এটা আংটি? এটা কিসের চাবি? কি করব এটা দিয়ে আমি? এটা আমার ঘরের চাবি। চাইলে তুমি লুটপাট করো। যেমন করে আমার মনের ঘরে লুটপাট করেছ। যারার অভিব্যক্তি মিশ্র। সে অবাক এবং লাজুকভাবে দাঁড়িয়ে রইল। ইউভান যেন পরোক্ষভাবে ইঙ্গিত করল খুব শীঘ্রই যারা এই চাবির ঘরের ঘরওয়ালি হতে যাচ্ছে। ইউভান হেঁটে চলে গেল এরপর। যারা চাবির দিকে তাকিয়ে রইল। অতঃপর হাসল। ইউভানের পাগলামি আজ খারাপ লাগেনি। মন চাইছে অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। আদ্রিতের বাড়ির লিভিং রুমে চাপা উত্তেজনা। বর্ষর একটা কাঠের সেন্টার টেবিলের চারপাশে সবাই বসে আছে। আদ্রিতের বাবা মা বোন কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়, সবাই একরকম থমথমে মুখে ইউভান আর ইকরার দিকে তাকিয়ে আছে। ইকরা বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার ভেতরে একরকম অস্বস্তি কাজ করছে। ইউভান কিন্তু পুরোপুরি নির্লিপ্ততা। যেন সে জানেই না এখানে কি হচ্ছে। আদ্রিতের বাবা গম্ভীর গলায় বললেন, 2 দিন পর তোমার বোন কি শুরু করে? একবার বলে ডিভোর্স দেবে, আবার বলে দেবে না। ইউভান গলা পরিষ্কার করে বলে, একদম। এই নাটকে সমান তালে কাজ করছে আপনার ছেলেও। আদ্রিতের বাবা থতমত খেয়ে যায়। আদ্রিত রেগে বলে, তুই কি সব ঠিক করতে এসেছিস নাকি ভাঙতে? আমি আসলে জানি না কেন এসেছি। বাবা পাঠিয়েছে তাই আসা। তোর বোন আমাকে কিডন্যাপ করে। সিরিয়াসলি ভাই? বরকে কেউ কিডন্যাপ করে? আমার বোন বলেই কিডন্যাপ করেছে। আমি ওর জায়গায় থাকলে শুধু কিডন্যাপ না গানশুট করে দিতাম। আদ্রিত বিড়বিড় করে বলে, তোমার বোন বাকি রাখেনি এটা। আমি যা করিনি তার দোষ আমি আমার ঘাড়ে নেব কেন? বাবা আমার নামে যে মিথ্যা অপবাদগুলো দেওয়া হয় তার সব আদ্রিত বিশ্বাস করে। অথচ আমি এসবের মধ্যে নেই। কেন আমার সংসার ভাঙার চেষ্টা করা হয়? আদ্রিত একবার বলুক ও নিজ থেকে চায় না আমার সঙ্গে থাকতে, তাহলে আমি তাকে ছেড়ে চলে যাব। কিন্তু জোর করে তাকে দিয়ে এটা করানো হচ্ছে। কেন? আদ্রিতের বাবার উদ্দেশ্যে কথা বলতেই সকলে অবাক হলো। শুধু আদ্রিত, তার মা আর বোন ছাড়া। ইউভানের চোখ সরু হলো। কেমন অপবাদ? সে জানে না। তবুও বলল, না করেছিলাম এই সম্পর্কে আসার জন্য। কিন্তু নাচতে নাচতে এই ইমোশনাল চিজকে বিয়ে করলি। তোর জন্য এখন আমার সময় নষ্ট। ইকরার কানে ছোট ছোট করে এই কথা বলতেই ইকরা পা দিয়ে ছোটখাটো একটা লাথি উপহার দিল ভাইকে। ইউভান গরম চোখে তাকিয়ে নিশ্চুপ বসে রইল। অতঃপর ইকরা আর তার ননদের বাকবিতণ্ডায় পুরো ঘটনা বুঝে নিয়ে কথা বলে উঠল। উকিল হওয়ার সুবিধার্থে কথার মারম্যাচ ধরে ইকরার শাশুড়ির মুখে চুনকালি মেখে উঠে দাঁড়ায় ইউভান। তখনই আদ্রিতের বোন রাগে টেবিলে থাকা ফুলদানি ইকরার দিকে ছুড়ে দিতে গেলে ইউভান একটা ধমকে সাবধান করে দেয়। আদ্রিত এতক্ষণে অবাক হয়ে সব দেখছিল। তার মাথা কাজ করছে না। ইকরা যেদিন তাকে তুলে নিয়ে গেল সেদিন ফোনের আপত্তিকর ছবির কথা আদ্রিত বলেছিল। ইকরা কোলের নিকট ফোন করে তা প্রমাণ করে এটা ফেক। অতঃপর ঘটনা বলে কোল। সে আসলে ইকরাকে ভীষণ পছন্দ করত। এসব বিষয় ছেড়ে এসে যদি এখন বলা হয় ইকরার উঠতে বসতে দোষ ধরে, তা আদ্রিতের কাছে উপস্থাপন করার বিষয়গুলো ছিল ভুয়া। আদ্রিতের মায়ের আসলে পছন্দ নয় এমন মেয়ে। মেয়ের না আছে বাবার বাড়ি, না আছে সমতা, না আছে সালাম কালাম। এমন বউ কে চাইবে? আদ্রিত কষ্ট পায়। সে ইকরাকে বুঝিয়ে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল। আর কেউ না বুঝলেও তার এটুকু বোঝা উচিত ছিল। তার ভাবা উচিত ছিল মা হারানো, ভাইয়ের আদর না পাওয়া আর বাবার শাসন না পাওয়া একটা মেয়ের জীবন আর কতটাই বা গোছানো হতে পারে। সে তো একা নিজের জীবন টেনেছে। বেঁচে আছে যত্নহীন, এটুকুই যথেষ্ট। বিচার আচার এখানেই সমাপ্ত। সকলে চলে গেল নিজ ঘরে। আদ্রিত ইরাকে ঘরে টেনে নিয়ে জড়িয়ে ধরল, প্রায় 3 মিনিট নীরব তাকিয়ে দেখে। ইকরা অভিমানে দূরে সরার চেষ্টা করল। আদ্রিত অস্ফুট সুরে বলল, সরি। ইকরা নিশ্চুপ। গুন্ডি বউটা সরি। ইকরার নাক লাল হয়ে আসে। আদ্রিতের বুক থেকে মাথা তুলে বলে, আজ গুন্ডামি না করলে তুমি তো ডিভোর্সই দিয়ে দিতে। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন কি হয়েছিল? বাদ দাও। ভুলে যাও। ইকরা দূরে সরায় আদ্রিতকে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, না না বাবা, থাকবো না। আমি বরং ইউভানের সঙ্গে চলেই যাই। ডিভোর্স পাঠিয়ে দেব। তুমি বরং ইসাবেলার সঙ্গে। ইসাবেলার কথা মনে উঠতেই ইকরা আবার অগ্নি ঝরা চোখে আদ্রিতের দিকে। ইসাবেলার সঙ্গে এত ভাব কিসের? আদ্রিতের মুখটা শুকিয়ে আসে। ভাব কি? ও আমার বোন, জাস্ট এটুকুই।
ইকরা আরো কিছু বলার আগেই দরজায় টোকা পড়ল। ইউভান দাঁড়িয়ে আছে। আদ্রিত ভেতরে আসার আহ্বান জানায়। ইউভান প্রবেশ করে। ইকরার শ্বশুর বাড়িতে এই নিয়ে ইউভান 3বার এলো। বিয়ের আগে একবার বন্ধু হিসেবে আদ্রিতের বাসায় এসেছিল ইউভান। এটা 5-6 বছর আগের কথা। এরপর বিয়ের দিন। আর আজ সে ঘরটা তাকিয়ে দেখল। ইকরার মুখ গোমরা হলো। ভাইকে আমি চলে যাচ্ছি, ওকে দেখে রাখিস। কথাটা বলতেই ইকরা বিস্ফোরিত চোখে তাকায়। তুই এই কথা বললি? ইউভান ফিরে চায়। ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকিয়ে জবাব দেয়, হুম, বাবা বলে যাওয়ার আগে তাই আমিও বললাম। ইকরার কোথাও একটা ভালো লাগা কাজ করল। ইউবনাকে আজ ভাই মনে হচ্ছে। যা, তাড়াতাড়ি দূর হ। তুই চোখের সামনে থাকলে আমার ভালো লাগে না। এজন্য তোর ধারে কাছেও আসি না আমি। তুই আম্মুর পেটে থাকতেও আমাকে শান্তি দিসনি, আবার বাইরে বের হয়েও শান্তি দিচ্ছিস না। মায়ের কথা বলতেই হঠাৎ দুজনেই চুপ হয়। একটা অদৃশ্য দেয়াল আবারও দাঁড়িয়ে যায় তাদের মাঝখানে। ইউভান দ্রুত পা চালিয়ে বেরিয়ে যায়। আদ্রিত পেছনে ছোটে। দুপুরের খাবার না খেয়ে যাবে ইউভান? ইকরা ঠাই দাঁড়িয়ে থাকে। চোখের কোণে জমে এক ফোঁটা জল। পাত্রপক্ষ উপমাকে দেখতে এসেছিল, কিন্তু উপমা সোজাসাপটা জানিয়ে দিল সে এই বিয়েতে রাজি নয়। মা বাবা প্রথমে রাগ করলেও শেষমেশ বুঝে নিল এখন তো এসব সাধারণ ব্যাপার হয়ে গেছে। তারা জানতে চাইল তাহলে উপমার পছন্দকে? উপমা মাথা নিচু করে বলল, কাব্য। তার এই প্রেমটা হয়েছিল একদম অদ্ভুতভাবে, আচারের বয়ামের কারণে। প্রথমবার নিতে গিয়ে দেখা দ্বিতীয়বার দিতে গিয়ে। আর তখনই সেই বখাটে ছেলেটা হাসতে হাসতে বলেছিল, এই যে ঢাবি, ভাল লাগছে, বউ হবা আমার, ভবিষ্যৎ বউ। উপমার মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে কেন রাজি হয়েছিল সে নিজেও জানে না। হয়তো প্রেমে পড়তে কোনো কারণ লাগে না, ভালো লাগার জন্যও কোনো ব্যাখ্যা দরকার হয় না। প্রেমে সুখের সমাপ্তি হলেও কেউ না কেউ দুঃখী হয়েই থাকে। হুমায়ুন আহমেদের এই কথার মতোই আমাদের বুকটা ফেটে যাচ্ছে। যখন খবরটা রটে গেল যে কাব্যের পরিবার উপমাকে দেখতে আসবে, আমাদ কিছু বলতে পারেনি। শুধু চুপচাপ শুনেছে, বুঝেছে, সহ্য করেছে। উপমাদের বাসায় দাওয়াত পড়েছে, এমনকি ইউভানও যাবে। ইকরা তো এখন শ্বশুরবাড়িতে সংসারী। উপমার মা এই দাওয়াতটা দিয়েছেন। দুটো ছেলে শুধু থাকবে এই রেডিডেন্সে। পরিবার নেই ওদের। ডাকাই যায় উপমার ছোটখাটো অনুষ্ঠানে। আমাদ বসে আছে ঘরে, হাতে মায়ের আংটির নীল বাক্স। একটা স্বপ্ন সে বুনেছিল, একটা ছোট্ট আশ্রয় যেখানে উপমা থাকবে তার পাশে। কিন্তু এখন সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে। ধীরে ধীরে সে আংটিটা তুলে নেয়, আলমারির গুপ্ত ড্রয়ারে রেখে তালা লাগিয়ে দেয়। যেন আর কখনো সেটা চোখে না পড়ে, যেন আর কখনো সেই স্বপ্ন তাকে তাড়িয়ে না বেড়ায়। এই তো দিন গেল এভাবেই। উপমার আকদ হয়ে গেল। ঘরোয়াভাবে বিয়ে হলো। আমাদ কাজের অজুহাত দিয়ে থাকলো না। থাকলো কেবল ইউভান। সেদিন যারা সাদা রঙের এক পাট্টের একটা গাউন পরল, ইউভানের উপহার ছিল যা। কেন যেন পড়ল সে? কেন? সে উত্তর আজও খুঁজতে চায় না যারা। যদি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অন্যরকম সত্য, তবে তা অস্বস্তিকর হবে। তবে মানতেই হয় তাকে লেগেছিল চমৎকার। ইউভান সেদিন প্রথমবারের মতো, কি বোধ হয় হ্যাঁ, প্রথমবারের মতো মাগরিবের নামাজ পড়তে গেল দল বেঁধে। পরনে ছিল তার কালো রঙের পাঞ্জাবি। কাব্য জাবেদ সাহেব কাব্যর বাবার সঙ্গে। মনে কেমন টিপটিপ ভাব ছিল তার। মাথায় ছিল টুপি। সে কখনো বাবার হাত ধরে মসজিদে যায়নি। সেখানে গিয়ে সে এক ঝাঁক শান্তি কুড়িয়ে বাসায় ফেরে। তারপর তারপর তার ব্যবহারে ছিল ক্ষণিকের পরিবর্তন। যারা তার ধারে কাছেই ছিল, ইউভানও কেন যেন হাত লাগিয়েছিল 20 থেকে 25 জন আসা ছেলে পক্ষের খাতির করতে। কিন্তু মূল বিষয় হলো ইউভান একবারের জন্যও তাকালো না যারার দিকে। ভ্রু কুঁচকে যায় যারার। অন্য সময়ে সে চোখের পলক ফেলার কথা ভুলে যায়। কিন্তু আজ মাথায় টুপি দিয়ে গুনাহ করতে পারবো না কুইন। টেক এ লিটল সরি বাট নট সরি। যারা যেন নিজের উত্তর পেয়ে যায়। কাব্যর মায়ের প্লেটে মিষ্টি দিতে হতবুদ্ধি যারার লেগে যায় 5 মিনিট। ইউভান কি তাজ্জব কথা তার। আত্মীয়রা বিদায় হলে যারা নিজ কক্ষে ফেরে। টেবিলের ওপর নজর পড়তেই দেখা মেলে একটা নোট। তাতে লেখা, আমার সাদা পরি, তুমি জানো না সাদা রঙে তুমি কতটা সুন্দর, এতটাই মিষ্টি তুমি যে দুবার তাকাতেই আমার সুগার বেড়ে গেছে। যারা হাসল। ধীরে ধীরে উচ্চ হাসিতে তা পরিণত হলো। মনের ঘরের দুয়ার যেন খুলে যাচ্ছে ক্রমে ক্রমে। নারী যত্নের পাগল। শত্রুর যত্নই তাকে প্রেমে ফেলতে পারে, আর সেখানে ইউভান যারার শুভাকাঙ্ক্ষী, হার না মানা প্রেমিক। যারা নোট রেখে বারান্দায় দাঁড়ায়। হালকা শীতল হাওয়া গা ছুঁয়ে যায়। তবে এই সুন্দর মুহূর্ত নিমিষেই কেটে মনে উকি দেয় কৌতূহল। ইউভানের বাসার বামে একটা কবর দেখা যায়। সেখানে শয়ন দশায় দেখা মেলে ইউভানেরও। সে মনে হলো বিড়বিড় করে কিছু বলছে। মাঝে মাঝে তাকাচ্ছে আকাশ পানে। আবার কখনো পাশ ফিরে কবরের দিকে। যারার বুঝতে বাকি থাকে না এটা ইউভানের মায়ের কবর। তার মনেও এক টুকরো দুঃখ উকি দেয়।
মনে প্রশ্ন জাগে, সত্যিই কি ইউভান তার মাকে মেরে ফেলতে পারে? ভাবতে গিয়ে যারার শরীর শিউরে ওঠে। একটা খুন, তারপর আবার ইউভানের মাতুল্য কাজের মহিলা দিলরুবাও খুন। এটা সম্ভব? ইউভান এটা করতে পারে? যারার সঙ্গে ইউভানের ভাবটা বেশ ভালো জমে উঠছিল। কিন্তু এটা ইউভান এখনো জানে না যারা তাকে ভালোবাসতে পারল কিনা। ইউভানের ইদানিং একটাই টেনশন, সে কিভাবে রাজি করাবে যারার মা বাবাকে। জাহানারাকে দেখলে একটু অন্যরকম লাগে, যেন উনি ইউভানকে পছন্দ করেন না। আচ্ছা, মাথায় বন্দুক ঠেকিয়ে, এটাতে যারা কষ্ট পাবে। ইউভান চায় না যারা কষ্ট পাক। কিন্তু ইউভানের এই টেনশন তো মুক্ত করে দিতে হাজির হয় ইউভানের বাবা সুদূর যুক্তরাষ্ট্র থেকে। ইউভানের অফিসে সেদিন যাওয়ার পর ঘণ্টা তিনেকের মধ্যে বিদেশে পাড়ি জমান। আজ আবার এলেন গুরুত্বপূর্ণ কাজে। যা না করলে তার নাক কাটা যাবে, ইউভানের ভবিষ্যৎ নষ্ট হবে। আর সবচাইতে বড় কথা, বাবা হিসেবে তিনি এমন একটা কাণ্ড কখনোই মেনে নিতে পারবেন না। কি নেই তার ছেলের? দেশের শীর্ষ ধনীর তালিকায় খুঁজলে তাকে পাওয়া যাবে। সৌন্দর্যের বিচার করলে ইউভান সবার ওপরে থাকবে, আর সে কিনা বিয়ে করবে সামান্য একটা যারাকে। তাও আবার কিনা এক বাচ্চার মা, সঙ্গে ডিভোর্সি। হোক না বাচ্চাটা মৃত, তবুও তো। আমি যতদূর খোঁজ নিয়ে দেখলাম তোমার ফ্যামিলির টাকার অভাব খুব একটা নেই। বলতে গেল আলহামদুলিল্লাহ ভালোই চলো, তাই না? শুনশান এক রেস্টুরেন্টে পায়ের ওপর পা তুলে প্রথমে কথা বললেন আরমান শাহ। পুরো রেস্টুরেন্ট ফাঁকা। যারা আসার পর পরখ করে বুঝল এটা হয়তোবা কিছু সময়ের জন্য বুক করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। তাহলে ইউভানকে হাত করতে চাইছে কেন? আপনার কথাটা যদি শুদ্ধ করে দেই তাহলে বাক্যটা এমন হবে, ইউভান আমাকে চাইছে আর তুমি চাইছো না। যারা এই প্রশ্নের উত্তর হুটহাট দিতে পারল না। বুকটা ধক করে উঠল। সে কি চায় ইউভানকে? এটা ধোঁয়াশা। শোন, যারা আমার একটাই ছেলে, আমার সবকিছুর উত্তরসূরি। তুমি ওকে ম্যানিপুলেট করার চেষ্টা করো না। তোমার যদি পারিবারিক শিক্ষা বলতে কিছু থাকে তাহলে আশা করি ইউভানের সঙ্গে মিশবে না আর এই সম্পর্ক এগিয়ে নেবে না। তোমার মতো মেয়েদের সমাজের জায়গাটা চিনে রাখা উচিত। বামুন হয়ে চাঁদে হাত বাড়িও না। যারার হাত পা কাঁপছে, ঘামছে সে ক্রমাগত। চোখ তুলে তাকাতে লজ্জা লাগছে না? এতটা অপমানিত হয়তোবা সে জন্মের পর কখনো হয়নি। আপনি আমার ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে কথা বলতে পারেন না আঙ্কেল। আর আমি ইউভানকে কখনো হাত করতে চাইনি। আরমান শাহ উঠে দাঁড়ায়। যারার কথা যেন তার কান অবধি পৌঁছায়নি এমন করে সে ঘড়িতে নজর দিয়ে বলে, ওকে, আমার সময় শেষ। যা বললাম মনে রেখো। আমি এর বাইরে কোন স্টেপ নিতে চাচ্ছি না। না তোমার পরিবারের ওপর আর না তোমার ওপর। একটা হুমকি। যারা হতভম্ব হয়ে গেল। আরমান শাহ হেঁটে বেরিয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। যারা কিছু সময় ওভাবেই বসে থাকে। ধ্যাম ভাঙে তার একটা লোকের কণ্ঠে, যে সম্ভবত আরমান শাহর অ্যাসিস্ট্যান্ট। ম্যাম, আপনি কিছু খাবেন? এজন্য বসে আছেন? আপনি বলুন কি খাবেন। আমি অর্ডার আর বিল পে করে চলে যাব। কাজ আছে। যারার এবারের অপমান সহ্য হলো না। এ যেন একটু বেশিই ছিল। ইউভানের বাবা তার সম্পর্কে এমন ধারণা পোষণ করে? যারা রাগ আর দুঃখ নিয়ে টেবিল থেকে নিজের ব্যাগ উঠিয়ে নিল। অতঃপর গটগট করে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। দৃষ্টি পড়ে রইল সোজা দিকে। অপমানে তার চোখ থেকে গড়িয়ে পড়ছে আপনা আপনি জল। সামনের দৃশ্য বারংবার ঘোলাটে হচ্ছে। এমন সময় বেজে ওঠে যারার ফোন। ইউভান করছে। যারা ধরল না, আবার কাটলেও না। রিংটোন বন্ধ হতেই সোজা সুইচ অফ করে দিল এই ঝামেলার জিনিসটা। হাঁটতে হাঁটতে সে যখন সিদ্ধান্ত নিচ্ছিল ইউভানের বাসায় যাবে নাকি নিজ বাসায়, তখনই ঘটে আরেক অঘটন। আকস্মিক পাশ দিয়ে একটা কালো গাড়ি যাওয়ার সময় যারাকে উঠিয়ে নেয় দুটো লোক। যারার বুক ধক করে ওঠে। সে কিছু বলার আগেই বা চিৎকার করার কথা ভাবার আগেই মাস্ক পরা মেটা মতন একটা লোক তার নাকে স্প্রে করে কিছু। অতঃপর চোখ দুটো ঘোলা হয়ে আসে। সবই ফিকে হয়। মস্তিষ্ক অসাড় হয়ে যায়। অন্ধকার ঘরটা যেন একটা দমবন্ধ করা খাঁচা। চারপাশে ধাতব গন্ধ, আর্দ্র দেয়ালের স্যাঁতস্যাঁতে ভাব আর একটা শীতল নীরবতা। যারার মাথাটা ঝিমঝিম করছে, হাত পা যেন অবশ হয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, বুকের মধ্যে আতঙ্কের শীতল একটা স্রোত বয়ে যায়। কে করল এটা? কেন? মাথার ভেতর হাজারো প্রশ্নের ঝড় ওঠে, কিন্তু কোনো উত্তর মেলে না। দরজাটা শক্ত কাঠের বাইরে থেকে বন্ধ। জানালাগুলোও নেই। শুধু এক কোনায় একটা টিমটিম হলুদ আলো জ্বলছে, যা এই বন্দিত্বের অনুভূতিকে আরো গা ছমছমে করে তোলে। ইউভান যারার ফোন বন্ধ পেয়ে পাগল প্রায় হলো। বাসায় নেই, কোচিংয়ে নেই, ভার্সিটিতে নেই। যারা যাবে কোথায়? দিন গড়িয়ে রাত হলে ইউভান আর অপেক্ষায় থাকতে পারল না আমাদকে লাগিয়ে দিল পুরো শহরে খোঁজ করার জন্য। মিসিং রিপোর্ট করা বাকি থাকলো না। পুলিশের গাড়ি বেরিয়ে পড়ল ইউভানও। হুট করে যারা কোথায় যাবে? আচ্ছা, খারাপ কিছু হয়ে যায়নি তো? ইউভান অনেক জোরে গাড়ি চালাতে শুরু করল। বিড়বিড় করে বলল, না এমন কিছু না, এমন কিছু হতে পারে না।
যারা মা বাবার কপালে হাত। রাত যত গভীর হচ্ছে ততই তারা ভেঙে পড়ছে। কান্না করছেন জাহানারা। আত্মীয়দের বাসায় খবর নেওয়া শেষ। কোথাও নেই যারা। উপমা মাথায় হাত রেখে বসে আছে। তার হঠাৎ মনে হয় ইউভানের কথা। সে সোজা চলে যায় ইউভানের অ্যাপার্টমেন্টে। কিন্তু অ্যাপার্টমেন্ট ফাঁকা ছিল। ইউভান নেই। ইকরা এসেছে এ বাড়িতে। তার সন্দেহ ইউভানের দিকে, সঙ্গে তার বাবার দিকেও। সে নিজ ঘরে বসে বাবাকে ফোন করল। তুমি যারার ক্ষতি করার কথা ভেবেছ বাবা? আরমান শাহ অবাক হন। তার মেয়ে তাকে এতটা অবিশ্বাস করে? সে শুধু হুমকি দিয়েছে। কি বলছিস মা? আমি একজন ডাক্তার। মানুষের জীবন বাঁচাই। ইকরা ফোন কাটে। এমন কাজ তার বাবা করার কথা নয়। কিন্তু ইউভান? সে তো ছোটবেলা থেকেই ওরই আপনজনদের ক্ষতি করে আসছে। জীবন নিয়ে আসছে। রাগের মাথায় সে কিছু করেনি তো? ইকরা আমাদকে ফোন করে। আমাদ জানায় ইউভান এমন কিছু করেনি। ইকরা তবুও ইউভানকে ফোন করে। ফোন তুলতেই ইকরা বলে, যারা কোথায় ইউভান? ইউভানের কণ্ঠ গম্ভীর, চোখ উত্তেজনায় জ্বলছে। আমি কিভাবে জানব? আমিই তো তাকে খুঁজছি। সত্যি? ইকরা অবিশ্বাসী স্বরে বলল, তুই যা ইচ্ছে তাই করতে পারিস, সেটা তো আমরা জানি। তুই তাকে আঘাত করিসনি তো? ইকরা। ইউভানের গলা ভয়ঙ্কর শোনালো। আমি যদি যারার ক্ষতি করি তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে থাকে না। ইকরা চুপ করে যায়। ইউভানের কণ্ঠে যন্ত্রণা ঝরে পড়ছে। শোন, আমি তাকে খুঁজে বের করব। আমি ওকে কোনোভাবেই হারাতে পারি না। ইকরা আর কিছু বলে না। ফোন কেটে যায়। ইউভান গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। শহরের আনাচে কানাচে খুঁজে চলেছে। কিন্তু কোথাও যারা নেই। ইউভানের চোখ মুখ লাল হয়ে আসে। বলে সে যারার উদ্দেশ্যে, আল্লাহর কসম যারা, তুমি যদি নিজ থেকে পালিয়ে থাকো তাহলে আমি তোমাকে ছাড়ব না। অন্ধকার ঘুচিয়ে দিয়ে ঘরে এক ফালি আলোর সঙ্গে প্রবেশ করল একটা পুরুষালী অবয়ব। হেঁটে এসে সে ধীরে ধীরে যারার পেছনে এসে দাঁড়িয়ে মাথায় বন্দুক তাক করল। যারা কেঁপে ওঠে। বন্দুক চলে যায় যারার পিঠে। আবার চলে আসে যারার কপালে। ছেলেটা একসময় বিরক্ত হয়ে বলল, ইস, বুঝতেই পারছি না কিভাবে মারব। কণ্ঠটা পরিচিত মনে হলো যারার। কিন্তু ঠিক ধরতে পারছকে না। ছেলেটা মলিন আধ ভাঙা ঘরের নিস্তেজ আলো জ্বালিয়ে দিল। আর তখনই দৃশ্যমান হলো তার অত্যধিক সুন্দর মুখ। চশমা ছাড়া তীক্ষ্ণ চেহারা। উঁচু নাক, সুগঠিত দেহ আর ঠোঁটে মুচকি হাসি। যেন কোন রাজ্যর রাজকুমার। যারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ফিচেল কণ্ঠে বলল, আমাদ ভাই। আমাদ মাথা ঝাঁকাল। যারার সামনে থাকা চেয়ারে বসে তার শার্টের হাতায় হাত ছুঁয়ে বলল, ইয়েস ভাবি। ওপস সরি, ছোট ভাইয়ের বউকে মেবি ভাবি ডাকতে হয় না তাই ন? নাম ধরে ডাকে। যাই হোক, তোমার জীবনের স্বল্প সময়ের এই মুহূর্তটুকুতে কিভাবে তোমাকে আপ্যায়ন করব যারা, বলো? বলতেই হবে। আফটার অল তুমি প্রথমবার তোমার ভাসুরের বাড়িতে এসেছ। তো বলো, ভাইয়ের বুকের জিনিস তোমার শেষ ইচ্ছে বা তোমার কিছু খাওয়ার ইচ্ছে আছে? যারা হতবুদ্ধি হয়ে যায় আমাদের কথা শুনে। সবই তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। সে অনেকটা চিৎকার দিয়ে বলে, কি আজেবাজে বলছেন আমাদ ভাই? আমাকে ছাড়ুন, আমি বাসায় যাব। আরে এত উত্তেজিত হইও না। হার্ট অ্যাটাক হবে। তুমি হার্ট অ্যাটাকে মরলে আমার প্ল্যানই বৃথা। যারা অবাক হয়ে জানতে চায়, আপনি আমাকে মারতে চান? আমাদ উঠে দাঁড়ায়। তার ফোন বাজছে। যারার মুখে স্কচ টেপ লাগিয়ে দিতে দিতে বলে, অবশ্যই। ইউভানের সবকিছু কেড়ে নেওয়াই আমার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য। এমনি এমনি ওর পেছনে চাকরের মতো থাকি নাকি আমি? আমার জীবন থেকে যেভাবে ও আমার মা বাবা আমার হাসি কেড়ে নিয়েছে ঠিক সেভাবেই আমি ওর সব কিছু কেড়ে নেব। ওর মাকে মেরেছি, ওকে সবচাইতে বেশি আদর করা ওর দিলরুবা খালাকে মেরেছি, এখন তোমাকে মারব। এভাবে ইউভানের জীবনের গুরুত্বপূর্ণ সবকিছু কেড়ে নেব। যারা অবাক হয়, এই আমাদকে সে চেনে না। সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে তার। আমাদ ফোন রিসিভ করে। ওপাশে ইউভানের চিন্তিত সুর ভেসে আসে। আমাদ কিছু জানতে পারলে? না স্যার। আর একটু লেট হলে আমরা যারা ম্যামকে জীবিত পাবো কিনা বুঝতে পারছি না। শাট আপ আমদো, বাজে কথা বন্ধ করে। আমি যে কেসগুলো লড়েছি তার প্রতিটি জায়গায় ভালো করে খোঁজো। হতে পারে অপোজিটের কেউ অপহরণ করেছে। কুইক। এরপরই ফোন কেটে দেয় ইউভান। আমাদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। যারার পানে তাকিয়ে থাকে অনেকক্ষণ। অতঃপর চেয়ারে বসে বলে, চলো যারা, তোমাকে একটু অতীত থেকে ঘুরিয়ে আনি। আসলে কি বলো তো, আমার না গল্প করার মতো একটা মানুষও নেই। কারো সঙ্গে মনের কথা শেয়ার করতে পারি না। কিন্তু তোমার বোন উপমাকে অনেক ভালোবেসেছিলাম। ভেবেছিলাম গল্প করার একটা মানুষ হবে। আমারও একটা পরিবার হবে। কিন্তু সেও ফাঁকি দিল। আমার সাথেই শুধু অন্যায় হয় কেন যারা? বলতে গিয়ে আমাদ এমন একটা ভাব করল যেন ঘরের হলুদ আলোয় যারা দেখলো আমাদের চোখ চিকচিক করছে। সে সময় আমাদের বয়স মাত্র 4 বছর। আদুরে এক মিষ্টি বাচ্চা। মা মা ডাকে। বাবা বলেও ডাকে। কিন্তু কোল একটাই। মা আর মা।
কোন পুরুষ দেখলেই সে থোপথোপ পা ফেলে এগিয়ে যায়, জড়িয়ে ধরে আলতো সুরে বলে, বাপো বাপো বাবা। আমাদের মা মাফ চেয়ে ছেলেকে দূরে সরিয়ে আনতেন। উনি ছিলেন ঠিক আমাদের মতোই সুন্দর। আর এই সৌন্দর্যই কাল হয়। এই সৌন্দর্য সবার আগে চোখে পড়ে ইউভানের বাবার। পড়ুয়া দশায় বিয়ে করেন। আমাদের মা ছিলেন আরমান শাহ জুনিয়র। মাঝপথে বিয়ের পর লুকিয়ে সংসার। এরই মাঝে আমাদের জন্ম পরিবারকে জানালে আমাদের মা আরশিকে বাসা থেকে বের করে দেওয়া হয়। উনি আরমান শাহ কথামতো একটা বাসা নিয়ে থাকতে শুরু করেন। এরই মাঝে পারিবারিকভাবে বিয়ে করেন আরমান শাহ। সেখানে 2 বছর পর ইউভানের জন্ম হয়। তখন আমাদের বয়স 4। আরমান শাহ ধীরে ধীরে আরশির কাছে যাওয়া থামিয়ে দিলেন। ব্যস্ত হয়ে পড়লেন ইউভান আর ইকরাকে নিয়ে। ওরা ছিল যমজ। আমাদ বেড়ে উঠতে লাগলো মায়ের নিকট। এক রাশ অভিমান মনের মধ্যে লুকিয়ে রেখেছে সে সব সময়। তার মালিক শুধু ছিল বাবা নামের লোকটা। উনি আর ফিরে এলেন না। শুধু ফিরে এলো একদিন একটা ডিভোর্স লেটার, যা পেয়ে আরশি হতভম্ব হয়ে যায়। তার পড়ালেখা সব বন্ধ হয়েছিল আমাদ হওয়ার পরই। এরপর বাসা ভাড়া আর হাত খরচ চলত আরমান শাহ টাকায়। উনি ততদিনে একজন ডক্টর হয়ে বেরিয়েছেন। আরশি যদিও জানতে পারে আমাদের 5ম জন্মদিনে যে আরমান শাহ দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু ইউভানের মা ইরিন একথা জানতেন না। উনি এ বিষয়ে অজানা থেকেই মৃত্যু গ্রহণ করেছেন। আরশির সঙ্গে অনেক কথা কাটাকাটি হয় আরমান শাহ। কিন্তু এই লোকটা ছিল বড্ড স্বার্থপর। উনি বললেন তার সোনার সংসার ছেড়ে তিনি আরশিকে গ্রহণ করবেন না। কাবিনের 5 লক্ষ টাকার সঙ্গে অতিরিক্ত 5 লক্ষ টাকা আমাদের মায়ের হাতে দিয়ে উনি ডিভোর্স চান। রাগ হয়েছিল আরশির। উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে বিশ্বাস করে হাত ধরেছিল আরমানের। কিন্তু সে এতটা নিচু তার মানসিকতা। তার দেওয়া টাকা ছুঁয়েও দেখলেন না তিনি। ডিভোর্স পেপারে সই করে চলে এলেন আমাদকে নিয়ে। একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল তাদের। সেখান থেকে বাবার বাড়িতেও ফিরলেন না। একটা বস্তিতে উঠলেন। যেভাবেই হোক সে আমাদের ওপরের কোন প্রভাব পড়তে দেবেন না। গলায় বাবার বানিয়ে দেওয়া একটা সোনার চেইন ছিল। হাতে একটা সোনার আংটি আর কানে ছিল সোনার দুল। এই সব বিক্রি করে একটা ছোট ফার্মেসি খুললেন তিনি। যেহেতু ছিল বেশ কিছু প্রাথমিক চিকিৎসা জানতেন। দিনগুলো বেশ কাটছিল। একদল ধনীর চাইতে বস্তির একদল মানুষ তাকে খুবই সহায়তা করত। তার নিরাপত্তা নিয়েও ভাবতে হতো না বেশি। ধীরে ধীরে নারীদের খুব আপন হয়ে উঠলেন। আমাদ থপ থপ করে হাঁটাহাঁটি করা সমাপ্ত দিল। সে ধূপধাপ পা ফেলে হাঁটতে জানে। সে রাগ করতে জানে। সে মাকে বকা দিতে শিখেছে। কব 1-2 শিখে গেছে, মায়ের কোলে বসে বড় যত্নে বেড়ে উঠছিল। এভাবে 5 বছর কাটল। আমাদ স্কুলে যাওয়া শুরু করল। ছোট ফার্মেসি দিয়ে আর খরচ জমানো হয়ে উঠছে না। আরশি তখন এনজিও থেকে ট্রেনিং নিয়ে গর্ভবতী মহিলাদের সম্পর্কে আরও ভালোভাবে জানালো। পাশের গ্রামে গঞ্জে নিম্নবিত্তদের এই ভয়াবহ বিপদে পাশে থাকা শুরু করল। এর বিনিময়ে তাকে বেশ কিছু টাকা দেওয়া হতো। মা ছেলের দিন বেশ ভালো কাটলেও আরশির পরিশ্রম করতে হতো বেহিসাবিভাবে। কিন্তু আমরা একটা সমাজে বসবাস করি। যে সমাজে কেবল আমরাই নেই। আমরা মানে মানুষ। এখানে থাকে কিছু মানুষ রূপের হায়না শেয়াল নারীক্ষেকো। এমন নিকৃষ্ট শিকারী বোধ হর সারা জাহানে মিলবে না। যে শিকারীদের শিকার নারী হয়। ঝুম বৃষ্টি নিঝুম রাত আর একটা মেয়ে। দেখলেই যেন জিভে লেলিয়ে পড়ে ওদের। ঠিক এমনই হয়েছিল। ঘরে একা কলিজার ছেলেকে রেখে গিয়েছিল আরশি পাশের এক গ্রামে। বড়ই গরিব এক পরিবার। অজপাড়া গা। বাচ্চা হতে বেশ সমস্যা হলো। এর কারণে বেলা গড়িয়ে রজনী মিলল। আরশি দ্রুত হাঁটছিল। আমাদও ছিল গাল ফুলিয়ে মায়ের অপেক্ষায়। মা ছাড়া ঘুম হয় না, খেতে ইচ্ছে হয় না। কিচ্ছু ভালো লাগে না তার। কিন্তু একথা কি নারীক্ষেকোদের মাথায় ঢুকে? ওরা এত নিকৃষ্ট কেন? সেদিন ওদের শিকার বানিয়ে নেয় আরশিকে। নির্জন পথ, দুপাশে ধানক্ষেত। আকাশেও গর্জন, এক ভয়ঙ্কর পরিবেশ। বাঁচার চেষ্টায় চিৎকার হাতাহাতি করেও আরশির ভাগ্য প্রসন্ন হয়নি। 3 জন ছিল ওরা। এটুকু বলতে গিয়েই আমাদের গলা ধরে এলো। ঠিক যেমন করে অভিমানে ঠোঁট উল্টে তোলে ইউভান, ওমন করেই সে মায়ের নামে অভিমান পুষে ঠোঁট উল্টে তুলল। রক্ত জমে লালিমা ছড়িয়ে পড়েছে তার চোখে মুখে। যারা ভয় কেঁপে উঠেছে। এক লহমায় তার মনে হয়েছিল সে বন্দী হয়। বরং একজন দোষী। কোন এক অজ্ঞাত দোষে তাকে শুনতে হচ্ছে এমন কাহিনী। যদিও আমাদ খোলাখুলি বলছে না। তবে একজন মেয়ের কাছে এমন কাহিনীর হালকা বর্ণনাই কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদ ফিরে চায় জারার পানে। মুহূর্তের মাঝে যেন সব আবেগ দমিয়ে নিয়ে হেসে বলে জারার উদ্দেশ্যে, জাস্ট এটুকু শুনেই তোমার মুখ শুকিয়ে গেছে? এটা মাত্র 8 আনা দুঃখ আমার। বাকি 8 আনা শোন। যে চলে যায় তার থেকে কিছু প্রত্যাশা থাকে না। আর মনও খারাপ হয় না। কিন্তু যে বেঁচে থাকে সে যদি কাছে না টানে তাহলে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে যায়। যারা বুঝলো এটা আরমান শাহ। পুলিশে রিপোর্ট করেননি? ওদের শাস্তি হলো না? আমাদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কে বিচার করবে? কেন? পুলিশ?
থানার রিপোর্ট করবেন আপনি। দেশে আইন আছে, নিয়ম আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের মুখ টাকা দিয়ে বন্ধ করা যায়? যে আইনকে পাওয়ার দিয়ে পাওয়ার অফ করে দেওয়া যায়? যে আইন গরিবের কান্না শোনে না? শেষেরটা ছিল একটা তীব্র চিৎকার সঙ্গে আমাদের ভয়ঙ্কর চাহনি, যার কবলে পড়লে যেন কারো রক্ষা নেই। যারা আর আমাদের মাঝে একটা টেবিলের দূরত্ব ছিল, তা ঘুচিয়ে আমার টেবিলে হাত রাখে শব্দ করে, কঠিন দৃষ্টিতে চায় যারার দিকে। আমার মায়ের নিথর দেহ যখন আমার সামনে আনা হয় তখন বস্তির সবাই মিলে থানায় গিয়েছিলাম। ওরা আশ্বাস দিয়েছিল, কিন্তু 2 দিন খুঁজে বলল অপরাধী পাওয়া যায়নি। কিন্তু তাতে কি? ওরা না পেলেও পরে কিন্তু আমি ঠিকই খুঁজে পেয়েছিলাম। টেবিল থেকে হাত উঠিয়ে পকেটে গুজে ঠান্ডা গলায় আওড়ালো আমাদ। যারার গলা শুকিয়ে যায়, তবুও প্রশ্ন করে, পাওয়ার পর কি করলেন? ভয়ার্ত কণ্ঠ। আমাদ জবাব দেয় না, হাতটা নিজ গলায় রাখে। অতঃপর কেটে দেওয়ার মতো ভঙ্গি করে চোখ উল্টিয়ে কাত করে মাথা পেছনে দিকে। আপনি মেরেছেন? আমাদ বড্ড স্বাভাবিকভাবে জবাব দেয়, হুম। যারার বিশ্বাস করতে কষ্ট হয়। এখনো আমাদের মুখে নিষ্পাপ ছোঁয়া লেগে আছে। কি করে করতে পারে এটা আমাদ? তার কেবলই মনে হয় এটা একটা নাটকের অংশ। সত্যি কোনভাবেই না। আমাদ স্ক্রিপ্ট আওড়াচ্ছে ক্রমাগত। তোমার জন্য কিছু নিয়ে আসি। থাকো। আর আমার ভাইয়ের একটু খেয়াল রেখে আসি। আফটার অল বড় ভাই না আমি? একটু খেয়াল আর যত্ন তো রাখতেই হয়, তাই না? সঙ্গে ঠিক করে আসি তোমার সোল ওপরে পাঠিয়ে দিয়ে তোমার বডি কোথায় রাখবো। আমাদ ভাই, ইউভানের কোন ক্ষতি আপনি করবেন না। যারা যেন শাসিয়ে বলে। আমাদ একটা ছোট চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়াচ্ছিল। সামনে ছিল তার খয়েরি রঙের দেয়াল আয়না। একটা লোহার ওপর তার অস্তিত্ব নির্ভর। এটা আমাদের পুরনো ঘর। এখানেই তার থাকা হয়েছিল মায়ের সঙ্গে। তুমি ভুলে যেও না যারা, তুমি এখন আমার বাসায়। এটা তোমার বা ইউভানের ইউভান রেসিডেন্স নয়। দিস ইজ আমাদ রেসিডেন্স। ছোট টেবিলটায় বসে আমাদ জুতোর ফিতা বাঁধতে বাঁধতে শীতল কণ্ঠে প্রকাশ করল। অতঃপর উঠে দাঁড়ায় সে। যারা পেছনে থেকে আরও একটা প্রশ্ন করে, আমাকে আগে কেন মারলে ননা? আপনি চাইলে তো আগেই মারতে পারতেন, বা এখনই মারতে পারেন। অবশেষে একটা বুদ্ধিমান প্রশ্ন করলে। কথা বলেই আমাদ কিছু সময় নিরীক্ষণ করে যারাকে। অতঃপর বন্দুক ঠেকায় যারার মাথায়। অনুত্তেজিত কণ্ঠে বলে, চালাকি নয় কেমন? এখানে রিয়ার মতো ইডিয়ট নেই। মাইন্ড ইট। যারা তার প্রশ্নের উত্তর পায় না। আমাদ হেঁটে চলে যায়। গুনগুন করে। গুমোট বাতাবরণে ছড়িয়ে পড়ে তার গুনগন। চেয়ার থেকে উঠিয়ে নেওয়া জ্যাকেট, মাথার ক্যাপ আর হেলমেট, সে সব খুবই সূক্ষ্মভাবে তার চেহারা গোপন করে। হাত দুটোও ঢেকে ফেলে সে শক্ত হাত মোজায়। শেষবার দ্বার খোলার কৃত্যে বাহির থেকে আসা সূর্যের ক্ষীণ আলোয় শুধু যারার চোখে পড়ল নির্ভয়ে হেঁটে যাওয়া আমাদের সাদা হাতের শেষ আঙ্গুলের নিচে লম্বা কাটা দাগ। আমাদের গলার স্বর ছিল নিখুঁত। যেন মনে হলো তার গাওয়া গান শিল্পীর চাইতে সে বেশি মাধুর্য দিয়ে গাইছে। তার অভিব্যক্তি প্রকাশ করল এই রক্তমাখা পৃথিবীতে সেই যেন একমাত্র শিল্পী। Am I a man or a monster? Just a creature of habit in a world full of madness. I was raised to be a killer, but the blood always stained my hands. All these scars keep getting deeper now, they re-screaming out my name. যারার মনে হলো আমাদ সত্যিই মনস্টার। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমাদের গলার সুর তাকে ভাবনায় ফেলল। একটা বিশুদ্ধ চেহারার নিচে আছে একটা কালো অধ্যায়। আর এই অধ্যায়ের শেষ কোথায়? আরও কিছু অন্ধকার নিয়ে কি আমাদ বেঁচে আছে? লোকচক্ষুর আড়ালে আরও কিছু কি থাকতে পারে? চলবে।